আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি মূল বই সিরিজের আরো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আছি। আমি তোমাদের শান্ত ভাইয়া। আজকে আমরা কেমিস্ট্রির কর্মমুখী রসায়ন অর্থাৎ ফার্স্ট পেপারের যে তোমার লাস্ট চ্যাপ্টার কর্মমুখী রসায়ন সেইটা কভার করব। এবং এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের অনেকের অনেক কম আইডিয়া থাকে। তোমরা এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত অনেকেই এই চ্যাপ্টারের নামটাও ঠিক মতো শোনো না। তোমাদের এই চ্যাপ্টারের কথা বললে তোমরা বলো আচ্ছা ভিনেগারের চ্যাপ্টার, ওই যে ভিনেগার যে চ্যাপ্টারে আছে সেইটা, শুধু ভিনেগার পড়লেই হবে। না ভাইয়া, তুমি এখন যখন আমরা মূল বই পড়বো সেটা পড়তে গেলে আশ্চর্য হয়ে যাবা যে ভিনেগার এই চ্যাপ্টারের লাস্ট টপিক। তার আগে এই চ্যাপ্টারে পড়ার মতো অনেক টপিক আছে যেগুলো হয়তো তোমরা আজকে অনেকে নতুন দেখবা, যারা এর আগে মেইন বই পড়ো নাই, শুধুমাত্র ওই যে সিকিউ অ্যান্সার করার জন্য ভিনেগার পার্টটা পড়ছো। সো তুমি দেখো ভিনেগার এই চ্যাপ্টারের লাস্ট টপিক, তার আগে কতগুলো টপিক তোমার এইখানে আছে। এবং এখান থেকে এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন সব জায়গায় অহরহ প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো আমরা অ্যান্সারই করতে পারি না, কারণ আমরা তো জানিই না যে এগুলো আলটিমেটলি এই চ্যাপ্টারে আছে। সো মেইন বই আমরা পড়তেছি এই জন্য যেন আমরা বইয়ের খুঁটিনাটি সবগুলো তথ্য থিওরিটিক্যালি জানি, যেন এমসিকিউ অ্যান্সার করতে আমাদের আর কোনো সমস্যা না হয়। তাহলে চলো এই চ্যাপ্টারটা এইচএসসি অ্যাডমিশন সব জায়গার জন্য গুরুত্বপূর্ণ, সব জায়গাতে এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা শুরুতেই যাবো কর্মমুখী রসায়নে। তো কর্মমুখী রসায়নের শুরুতে তোমার খাদ্য রিলেটেড যত কিছু আছে, খাদ্য নিরাপত্তা, খাদ্যের মধ্যে কিভাবে পচন হয়, কিসের কারণে পচন হয়, তো পচন হইলে সেটাকে সংরক্ষণ করার জন্য আমরা কি করব, তোমার ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো যেন না জন্মাইতে পারে তার জন্য কি করব, খাবার যে উৎপাদন করব জমিতে কি সার ইউজ করব, এই সব কিছু নিয়ে আলোচনা করা আছে, মানে খাবার নিয়ে। তো প্রথমে আসো, এই চ্যাপ্টারের প্রথম টপিকের নামে কি ভাইয়া? খাদ্য নিরাপত্তা এবং রসায়ন, অর্থাৎ খাবারের সাথে রসায়ন কেমনে কানেক্টেড। তো এখানে প্রথমত আমাদের যেটা পড়তে হবে সেটা ভাইয়া যে এই যে খাবারের নিরাপত্তাটা কয়টা ভাগে বিভক্ত? তিনটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তো এখান থেকে এমসিকিউ আসে যে খাবার নিরাপত্তা তোমার কয়টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত? তিনটা ভিত্তির উপরে। কি কি? প্রথমত ভাইয়া পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। তুমি যত বেশি খাবার অ্যাভেলেবেল করবে বাজারে, তত বেশি তোমার কি হবে, খাবারের যে পুষ্টিমান সেটা চারদিকে ছড়ায় পড়বে, মানে মানুষ বেশি পরিমাণে খাবার গ্রহণ করবে। সেকেন্ডলি খাদ্য গ্রহণের সামর্থ্য। সো খাদ্য তুমি বাড়াইলা, তাহলে সেই খাদ্যটা কেনার সামর্থ্য তো থাকতে হবে, বাজার থেকে খাবারটা তো কিনে খাইতে হবে, তাই না? সেকেন্ডলি খাদ্যের সঠিক ব্যবহারটা। ঠিক আছে, তুমি গরুর মতো একদিনে 6 প্লেট ভাত খাইলা, পর 3 দিন আবার না খেয়ে থাকলা, এমনি হইলে তো হবে না। খাবারকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, দেহের প্রয়োজন মতো পুষ্টিমানটা ঠিক রেখে তারপর আমাদেরকে কি করতে হবে, খাবারটা গ্রহণ করতে হবে। সো যে এই তিনটা খাদ্য নিরাপত্তার তিনটা ভিত্তি। এই তিনটার উপর ভিত্তি করে কি আলটিমেটলি আমাদের সবকিছু, দেখো, খাবার কেনা, খাবার উৎপাদন করা, সেই খাবারটাকে সঠিকভাবে খাওয়া, এই তিনটা জিনিসই খাবারের নিরাপত্তার ভিত্তি। তাহলে এই তিনটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত করি খাবারের সবকিছু ডিপেন্ড করতেছে। তো দেখো এখান থেকে এমসিকিউ জিজ্ঞাসা করছে যে খাদ্য নিরাপত্তার তিনটি ভিত্তি কি? পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, হ্যাঁ। ব্যক্তির খাদ্য কেনার সামর্থ্য থাকতে হবে, হ্যাঁ। ব্যক্তির দেহের ওজন ভিত্তিক পুষ্টিমান খাদ্য গ্রহণ, সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে হবে, তিনটাই। ঠিক আছে, তাহলে যে যখনই আমরা কি করছি মেইন বইয়ের এমসিকিউ পড়ছি, তখনই আমরা কিন্তু পাশের এমসিকিউ গুলা সলভ করছি। তারপরে বলছে খাদ্য উৎপাদনের এখানে সার নিয়ে আলোচনা করা আছে। সো বলছে যে নাইট্রোজেন যুক্ত প্রধান সার হলো ইউরিয়া। সো এটা একটা এমসিকিউ, যে নাইট্রোজেন যুক্ত প্রধান সারকে, নাইট্রোজেন যুক্ত প্রধান সার ভাইয়া ইউরিয়া। এরা কি করে? এরা ভাইয়া উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক। নাইট্রোজেন যুক্ত সাররা উদ্ভিদ বৃদ্ধির জন্য সহায়ক। ঠিক আছে, এরপরে ফসফরাস যুক্ত বিভিন্ন সারের পরিচয় দেওয়া আছে। এগুলার পূর্ণরূপ থেকে এমসিকিউ আসে যে ভাইয়া টিএসপি এর পূর্ণরূপ কি? ট্রিপল সুপার ফসফেট। বা টিএসপি এর সংকেত কি? টিএসপি তোমার মোনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, বা এই যে মোনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। এরপরে ডিএপি কি ভাইয়া? ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই যে ডাই অ্যামোনিয়াম ফসফেট। ঠিক আছে, যেখান থেকে প্রশ্ন আসে। এরপর আসবে পটাশিয়াম যুক্ত সার। পটাশিয়াম যুক্ত সার হলো মিউরেট অফ পটাশ। দেখো তো তোমরা এই প্রশ্ন পাইছিলা কিনা যে ভাই মিউরেট অফ পটাশের সংকেত কি? এই যে পটাশিয়াম ক্লোরাইড, এটাকে বলা হয় মিউরেট অফ পটাশ। অনেক পরিচিত একটা যৌগ, অনেক জায়গায় ইউজ করছো না কেসিএল, অথচ দেখো এই যৌগটার নাম মিউরেট অফ পটাশ, অনেকেই জানো না। এরপর আসো যে এই পটাশিয়াম যুক্ত সার থেকে ইম্পর্টেন্ট একটা কথা যে এরা উদ্ভিদের ফুল এবং ফল বৃদ্ধিতে তোমার সহায়ক। অনেক বেশি ইম্পর্টেন্ট যে পটাশিয়াম যুক্ত সার উদ্ভিদের ফুল এবং ফল বৃদ্ধির জন্য সহায়ক। অনেক বেশি ইম্পর্টেন্ট যে পটাশিয়াম যুক্ত সার উদ্ভিদের ফুল এবং ফল বৃদ্ধির জন্য সহায়ক। তাহলে এই গেল সার নিয়ে কথাবার্তা। এরপর আসো যে ভাইয়া খাবার নষ্ট হয় কিসের জন্য? প্রাকৃতিক কারণে খাদ্য নষ্ট হওয়ার কারণগুলা কি কি? মেইনলি সেখানে ব্যাকটেরিয়া, তারপর তোমার ফাঙ্গাস, ইস্ট, ছত্রাক, এগুলো জমা হইলে আলটিমেটলি খাবারই হয়। এবং খাবারের তাপমাত্রা তোমার খুব বেশি ওঠানামা করলে, সেখানে পানি জমলে, এইসব কারণে কি হতে পারে, তোমার খাবার নষ্ট হইতে পারে। সেখানে এগুলো নিয়ে আলোচনা করা আছে যে জীবাণু বা ব্যাকটেরিয়া, ছত্রাক, ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়া,
পরিবেশের কারণ, যেমন বাতাসে আর্দ্রতা বা পানির পরিমাণ বেড়ে যাওয়া, তাপমাত্রা ওঠানামা করা ইত্যাদি কারণে আলটিমেটলি কি হতে পারে, খাবার নষ্ট হতে পারে। আর খাবারে যদি কোনো কারণে কি হয়, কোনো বিষাক্ত পদার্থ মিশ্রিত থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ফুড পয়জনিং। ঠিক আছে, কোনো টক্সিন মিশ্রিত থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে ফুড পয়জনিং। এরপর আসো ভাই নিচের দিকে, যে এখানে কিছু কথাবার্তা বলে দিচ্ছে, তার মধ্যে এটা দেখতে পারো যে আমরা এই যে অসাধু ব্যবসায়ীরা কি করে, ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ইউজ করে, ফল সংরক্ষণের জন্য ফরমালিন ইউজ করে। তুমি বলো ক্যালসিয়াম কার্বাইড, ফরমালিন এগুলা কি দেওয়া ঠিক? একটা কলা যেটা পাকবে হচ্ছে 4 দিন পর, কি করলো, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আজকে পাকায় আমাদেরকে খাওয়াই দিল। সো ক্যালসিয়াম কার্বাইডটা তো আমাদের শরীরে যাবে, তাই না? ঠিক আছে, পাকা কলা তোমার হচ্ছে আর তাড়াতাড়ি পাকাইলো, ঠিক আছে, কি করলো, 3 দিন আগে পাকাই ফেললো, অথচ পাকাইতে যে কেমিক্যালটা ইউজ করছে সেই কেমিক্যালটা আমাদের শরীরে গিয়ে আমাদের শরীরে ক্ষতি করবে। তারপরে দেখো খাদ্য দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য, আজকের কলা রাখছে 8 দিন পর বিক্রি করবে, ঠিক আছে, তো সেই কলা খাইলে তুমি মরবাই, সেই আম খাইলে তো তুমি মরবাই। ঠিক আছে, বিশেষ করে আমে যে এত পরিমাণে ফরমালিন দেয়, দেখলেই বোঝা যায় যে আচ্ছা এই আম মুখে দিলেই বোঝা যায় যে না এটা খাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে যে ফরমালিন কি করে ভাই, ফরমালিন হচ্ছে লাশ সংরক্ষণ করার জন্য, তাই না, সেইটা আমাদেরকে খাবারে মিশায়। তো এখানে আমরা কি হবে, আমরা তো মরবই ডেইলি, তাই না? বাংলাদেশের খাবারে যে পরিমাণে ফরমালিন, আমরা তো ডেইলি ডেইলি মরতেছি। বাংলাদেশের মানুষের কিন্তু দেখবে এই রোগ লাগেই থাকে, কিসের জন্য, যে খাবারই ঠিক নেই, খাবারই ঠিক নেই, মানুষের রোগ তো হবেই। এরপরে ভাইয়া ঠিক আছে, খাবারকে আমরা যদি হচ্ছে তোমার হচ্ছে জীবাণু থেকে মুক্ত করতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে, খাবারে বিভিন্ন প্রিজারভেটিভস ইউজ করতে হবে, যেন খাবারটা দীর্ঘদিন যাবত ভালো থাকে, সংরক্ষণ করতে হবে, প্রিজার্ভ করতে হবে। তো সেই জন্য আমরা কি করি, খাবার দ্রব্যে প্রিজারভেটিভস ইউজ করি বা খাদ্য সংরক্ষণ করি। সো প্রিজারভেটিভস হিসেবে আমরা বিভিন্ন কেমিক্যাল ইউজ করি। এছাড়াও খাবার সংরক্ষণের দুইটা কৌশল আমাদের একদম আদিকাল থেকে চলে আসতেছে, একদম আমাদের বাপ দাদার আমল থেকে। সেটা কি, যে হয় তুমি খাবারকে শুকনা করে সংরক্ষণ করো, অথবা তুমি একদম ফ্রিজের মধ্যে করে সংরক্ষণ করো, অনেক ঠান্ডা করে সংরক্ষণ করো। তাহলে প্রিজারভেটিভস ইউজ করি যেগুলো হচ্ছে কেমিক্যাল, ঠিক আছে। আর খাদ্য সংরক্ষণের জন্য বিভিন্ন কৌশল আমরা তোমার হচ্ছে কি করি, শুকাইতে পারি, লবণ চিনি এগুলো মিশিয়ে রাখতে পারি। আবার হচ্ছে তোমার ফ্রিজিং, আমরা কি করি, ফ্রিজে খাবার সংরক্ষণ করি না, দীর্ঘদিন যাবত মাছ মাংস রাখতে পারি, 2 মাস 3 মাসও থাকে, হচ্ছে তোমার ফ্রিজ। তাহলে একবার শুকাইতে পারি, ফ্রিজে করতে পারি। তো সেগুলো আমরা এখন ডিটেলসে পড়বো। যে প্রথমত আসো ভাইয়া, খাবার নষ্ট হওয়ার প্রধান কারণটা কি? প্রধান কারণ হচ্ছে কয়টা ভাই? প্রধান কারণ মূলত 3টি। প্রশ্ন আসে খাবার নষ্ট হওয়ার প্রধান কারণ কয়টা? 3টা। প্রথমত হচ্ছে জীবাণু দ্বারা আক্রমণ হইলে, এনজাইমের প্রভাবে সেখানে যদি অক্সিজেনের উপস্থিতিতে জারণ বা বিযোজন হয়, তাহলে সেখানে তোমার হচ্ছে খাবার নষ্ট হইতে পারে। লাস্টলি হচ্ছে যদি তেল এবং চর্বিযুক্ত খাবারে বিভিন্ন ধাতু থাকে, সেসব ধাতব আয়নের প্রভাবে খাবারের জারণ বা বিযোজন হইতে পারে। এবং সেই যে এই ধাতব আয়ন, এগুলাকে বলা হয় ট্রেস এলিমেন্ট। দেখো পরীক্ষাতে প্রশ্ন আসে ভাইয়া ট্রেস এলিমেন্ট কোনটা? সব ট্রেস এলিমেন্টের কিছু উদাহরণ দেওয়া আছে, কি কি, Fe2+, Fe3+, কোবাল্ট 2+, কপার তোমার 2+। সো অনেকে বলতেই পারে না যে ভাই ট্রেস এলিমেন্টের আবার কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন করলো, এটা কি ইন্ডিয়ান বই থেকে ধরে আসছে নাকি? না, এই দেখো এখানে আছে ট্রেস এলিমেন্ট, আরো একটা চ্যাপ্টারে আছে। কোন চ্যাপ্টারে আছে ভাইয়া ট্রেস এলিমেন্ট? কোন চ্যাপ্টারে আছে? তুমি যাই দেখো যে পরিমাণগত রসায়নে ভাইয়া পড়াইছিলাম, পরিমাণগত রসায়নে যখন মেন বই পড়াইছি এর আগের ক্লাসটাই তো, যা একটু দেখে আসো, ওখানেও ছিল। তো যখন তুমি মূল বইকে ভালো মতো চিনবা, তুমি জানবা কোন জায়গায় কি আছে, ঠিক আছে। সো তুমি জানবা কোন জায়গায় কি আছে। সো এই মেইন 3টা কারণে কি হয়, তোমার হচ্ছে খাদ্যদ্রব্য নষ্ট হয়। সো এখন খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কি করতে হবে, দীর্ঘদিন যাবত সংরক্ষণ করতে হবে। তার জন্য দুইটা ওয়ে, হয় প্রিজারভেটিভস দিয়ে আমরা হচ্ছে সংরক্ষণ করতে পারি, বা হচ্ছে আমরা কি করতে পারি, তোমার বিভিন্ন এই যে তোমার হচ্ছে দুইটা পদ্ধতি খাদ্য সংরক্ষণের কৌশল, হয় শুকাবো বা ড্রাই করবো, আর একটা হচ্ছে তোমার হচ্ছে কম তাপমাত্রায় ফ্রিজ করব, ঠিক আছে। তাহলে এই দেখো তোমার কি প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক। প্রিজারভেটিভস হচ্ছে মেইনলি 2 প্রকার। মেইনলি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে তোমার প্রকৃতিতে যে প্রিজারভেটিভস পাওয়া যায়, আর একটা হচ্ছে কৃত্রিম বা কেমিক্যাল বা রাসায়নিক, ঠিক আছে। সো এই 2 ধরনের। সো এগুলো হচ্ছে প্রিজারভেটিভস এর প্রকারভেদ, কি কি ভাবে, প্রাকৃতিক এবং হচ্ছে তোমার কৃত্রিম। এরপর এগুলো প্রিজারভেটিভস এর প্রকারভেদ। এরপর হচ্ছে এই যে এছাড়া যে 2টা পদ্ধতি কি ছিল ভাইয়া, খাদ্যবস্তুর শুষ্ককরণ বা ড্রাইং। খাদ্যবস্তুতে কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। মেইন কথা হলো খাদ্যদ্রব্যতে কোনোভাবে পানি জমতে দেওয়া যাবে না, তাইলে ওই খাবার পচে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, ওটা শুকাইতে হবে। অথবা আমরা সেটাকে পানিকে বরফ বানাই ফেলবো, তাইলে কি হবে, খাদ্যবস্তুকে নিম্ন তাপমাত্রায় রাখতে হবে না। তাহলে এই দুইটা, ড্রাইং আর একটা হচ্ছে কি ভাই, ফ্রিজিং। ড্রাইং আর একটা হচ্ছে ফ্রিজিং। সো ড্রাইং এর কাজে আমরা কি করি, ড্রাইং নিয়ে একটু পড়ালেখা আছে। প্রথমত দেখো এখানে পানি সক্রিয়তা বলতে একটা টার্ম আছে। সো ভাই পানি সক্রিয়তা মানে কি, এই যে এটাকে আমরা AW দ্বারা প্রকাশ করি, ওয়াটার অ্যাক্টিভিটি। পানি সক্রিয়তা, ওয়াটার অ্যাক্টিভিটি, এটা মানে কি? এটা মানে হচ্ছে দুইটা জিনিসের ভাগফল। উপরে হচ্ছে আমাদের খাবারে কতটুকু পানি আছে সেইটা, আমাদের খাবারে পানি, আর আমাদের খাবারটা যেই জায়গাতে আছে, যেই ঘরে আছে, যেই রুমে আছে সেখানে পানি, মানে কি, পরিবেশে পানি। এই যে দুইটার ভাগফল, এই দুইটার ভাগফল করে তুমি বুঝবা না যে তোমার পরিবেশের সাপেক্ষে তোমার খাবারে পানির পরিমাণটা কেমন। সো এই ভাগফলটার মানটা যত বেশি হবে তত তোমার খাবারে পানি বেশি।
তো খাবারে যখনই পানি বেশি হবে সেখানে কি হবে, আলটিমেটলি তোমার ওই খাবারটা নষ্ট হবে, সেখানে ব্যাকটেরিয়া, ছত্রাক, ফাঙ্গাস এগুলো জমা হবে। তাই আমাদের কাজ কি, এটাকে কমানো। সো দেখো এই ওয়াটার অ্যাক্টিভিটি যত কম আমাদের খাদ্যবস্তু তত ভালো থাকবে, ততদিন পর্যন্ত তোমার হচ্ছে কি সংরক্ষিত থাকবে। সো এই দেখো এখানে ব্যাকটেরিয়া কোনো খাবার জন্মানোর জন্য ওয়াটার অ্যাক্টিভিটির মানটা 0.9 এর থেকে বেশি হতে হয়। যখন এটার মানটা 0.9 এর থেকে বেশি হয় তখন সেখানে ব্যাকটেরিয়া খুব ভালো মতো কি করতে পারে, জন্মাইতে পারে। ওয়াটার অ্যাক্টিভিটি যদি 0.88 হয় তাহলে সেখানে ইস্ট জন্মাইতে পারে, আর যদি তোমার 0.80 হয় তাহলে সেখানে ছত্রাক জন্মাইতে পারে। সো আমরা যদি কি করি, ওয়াটার অ্যাক্টিভিটির মানটা 0.8 এর নিচে না নেই বা এটার উপরে না নেই, তাহলে কি এখানে একটা জন্মাইতে পারবে? ব্যাকটেরিয়ার জন্য লাগবে 0.9, ইস্ট জন্মানোর জন্য লাগবে 0.88, আর ছত্রাকের জন্য 0.80 থেকে বেশি। সো এই জন্যই দেখো আমরা কি করি, পানিকে, তোমার খাবারকে সংরক্ষণ করার জন্য পানি সক্রিয়তার মান 0.6 এর থেকে কম রাখি, যেন হচ্ছে ওইখানে পানি কম থাকে এবং আলটিমেটলি আমাদের ওই যে ইস্ট, ব্যাকটেরিয়া, ছত্রাক ওরা না জন্মাইতে পারে, খাবারটা দীর্ঘদিন যাবত সংরক্ষিত থাকে। ঠিক আছে, ওরা যেন না জন্মাইতে পারে। এরপরে আসো ভাই, এরপরে আসো খাদ্যবস্তু শীতলীকরণ, এটা তো গেলে ড্রাইং। এরপর আসলে হচ্ছে ভাইয়া শীতলীকরণ। সো ওই যে পানিটা, এক্সট্রা পানিটা, সেটাকে কি করতে হবে, আমাদের তাপ দিয়ে শুকায় ফেলতে হবে, পানিটাকে সরাই ফেলতে হবে, তাহলে এডব্লিউর মান কমে যাবে এবং ওরা জন্মাইতে পারবে না। এরপর ভাইয়া ধরো এই যে খাবারকে আমরা যখন শুকাইতেছি তখন খাবারের উপরের পাটটা, যেমন ধরো শুটকি নিয়ে চিন্তা করো, মাছকে কি করা হয়, শুকায় লবণ টবণ দিয়ে সেটাকে তোমার শুটকি বানানো হয়। তো শুটকি কি অনেক শক্ত না, কারণ উপরের পাটটা থেকে কি তোমার হচ্ছে পানি বের করে নিছো, তো শক্ত হয়ে যায়। সো খাবারের থেকে পানি সরায় নিলে খাবারের উপরিতলটা শক্ত হয়ে যায়, এটাকে কি বলা হয়, কেস হার্ডেনিং, কেস হার্ডেনিং। সো ড্রাইং করলে আলটিমেটলি কি হয়ে যায়, ওই খাবারের কেসটা বা উপরের পাশটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবারে শীতলীকরণ বা ফ্রিজিং। তো শীতলীকরণ বা ফ্রিজিং এর মধ্যে আমাদের দুই ধরনের ফ্রিজ আছে। আমরা যখন ফ্রিজ ইউজ করি আমরা দুইটা কথা বলি, যে এই নরমালে রাখো অথবা হচ্ছে ডিপ ফ্রিজে রাখো। তাহলে নরমাল ফ্রিজিং আর ডিপ ফ্রিজিং, তোমরা জানো ডিপে তাপমাত্রা বেশি কম এবং হচ্ছে নরমালে একটু বেশি তাপমাত্রা থাকে, তাই না? তাহলে এই দেখো যে ফ্রিজিং বা হচ্ছে শীতলীকরণ, নরমাল ফ্রিজিং বা শীতলীকরণে তাপমাত্রা থাকে 0°C থেকে 4°C পর্যন্ত, কিন্তু ডিপ ফ্রিজ বা হিমায়ন বলি আমরা এটাকে, এখানে কত থাকে, -5 থেকে -18। এবং আরেকটা জিনিস, যে ব্যাকটেরিয়া মরে কততে, ব্যাকটেরিয়া মরে -5 থেকে -10-এ সম্পূর্ণভাবে মরে যায়। তাহলে তিনটা জিনিস, নরমাল হচ্ছে 0° থেকে 4°, এটাকে আমরা বলি ফ্রিজিং বা শীতলীকরণ। ডিপ ফ্রিজিং হচ্ছে তোমার -5°C থেকে -10°C পর্যন্ত, ঠিক আছে। সরি, ডিপ ফ্রিজিং হচ্ছে -5 থেকে -18, আর ব্যাকটেরিয়া মরে হচ্ছে -5 থেকে -10°C, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফ্রিজিং। সো এই গেল হচ্ছে কি, যে তোমার ড্রাইং আর হচ্ছে ফ্রিজিং আর হচ্ছে তোমার কি, এই যে প্রিজারভেটিভস এর প্রকারভেদ বলছিল না, যে প্রিজারভেটিভস কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। এবার আমরা প্রিজারভেটিভস নিয়ে খুব ডিটেইলসে পড়বো, কারণ প্রিজারভেটিভস কি কেমিক্যাল বা কেমিস্ট্রি রিলেটেড, এখানে এটা নিয়ে খুব ভালো মতো পড়বো। সো প্রিজারভেটিভস দুই রকমের হতে পারে, দুইটা বললাম, একটা হচ্ছে ন্যাচারাল, প্রকৃতিতে পাওয়া যায়, আর একটা হচ্ছে কেমিক্যাল। সো কেমিক্যাল নিয়ে পড়তেছি, তার একটু ন্যাচারাল নিয়ে পড়ি। সো ন্যাচারালের মধ্যে কি আছে দেখো, তুমি যে কোনো খাবার সংরক্ষণ করতে যাও, আচার বানাতে যাবা লবণ লাগবে, শুটকি বানাতে যাবা লবণ লাগবে, চামড়া সংরক্ষণ করতে যাবা লবণ লাগবে, কিছু করতে গেলে লবণ লাগবে। তো সোডিয়াম ক্লোরাইড, লবণ, তারপর হচ্ছে চিনি, তারপরে তোমার আচার বানাতে যাবা সরিষার তেল, সরিষার তেল। এরপরে ভাই কি আছে, হলুদ, রসুন, এগুলো সব কি প্রকৃতিতে পাওয়া যায় না, মানে যত ধরনের মশলা আছে, যত ধরনের মশলা আছে এটা সব কি আমাদের খাদ্য সংরক্ষণে কাজে লাগে। তো যে চিনি, তারপর হচ্ছে তোমার লবণ, সরিষার তেল, মশলাগুলো কি আলটিমেটলি আমাদের কাজে লাগে। তো এগুলোই বলে দেওয়া আছে যে প্রাকৃতিক ফুড সংরক্ষণের মধ্যে এগুলো আছে, চিনি, লবণ, মশলা, তারপরে হলুদ, রসুন, সরিষার তেল ইত্যাদি, ঠিক আছে। এরপর আসো প্রত্যেকটা সম্পর্কে একটু আলোচনা করা আছে, যেহেতু লবণ অনেক বেশি ইউজ হয়, লবণ নিয়ে একটু আলোচনা করা আছে। মনে রাখবা কোনো খাবারকে লবণ দিয়ে সংরক্ষণ করার প্রসেসের নাম হচ্ছে কিউরিং। নাম কি ভাই, কিউরিং। দেখো এই যে কিউরিং পদ্ধতিতে কি করি আমরা, সবজি, কাঁচা ফল, মাছ, মাংস লবণ দিয়ে সংরক্ষণ করি, ঠিক আছে। এবং সেখানে আমরা কতটুকু রাখি, 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইড বা লবণ দিই। এবারে সরিষার তেল, সরিষার তেল দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করি। চিনি, চিনি কতটুকু রাখি, চিনি রাখি হচ্ছে তোমার 65 থেকে প্রায় 70%, মোটামুটি ডিপেন্ড করে, ঠিক আছে। তো চিনি যেটা করে অসমোসিস প্রক্রিয়ায় যে পানিটাকে শোষণ করে নেয়, অবিশ্রবণ বা অসমোসিস পদ্ধতিতে পানিটাকে শোষণ করে নেয়, ফলে পানি নিয়ে গেছে মানে ওখানে ওরা জন্মাইতে পারবে না। তো যে ব্যাকটেরিয়া কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। তো মেইন কনসেপ্ট এটা, ওদেরকে পানি রাখা যাবে না। এবারে আচার তৈরি বা পিকলিং। সো পরীক্ষাতে পিকলিং আসে, বলে মানে বলতেই পারে না যে পিকলিং মানে আচার, পিকল বা জেম বা আচার। সো পিকলিং প্রসেসে কি ইউজ করা হয়, এই যে লবণ, তেল, তারপর হচ্ছে তোমার চিনি, ভিনেগার, সিরকা দিয়ে না, সিরকা বাপমারা সিরকা দেয়, তারপর হচ্ছে তোমার হলুদ, এই যে ভিনেগার, তারপর সরিষার তেল, তারপরে লবণ, এগুলো ইউজ করা হয় পিকলিং, পিকলিং, ঠিক আছে। তো পরীক্ষাতে আসে আচার তৈরি বা পিকলিং এ কোনটা ইউজ করা হয়, সেখান থেকে যে কোনো একটা আসবে, বা কোনটা ইউজ করা হয় না, সেখানে ধরো সরিষার তেল দিল, ভিনেগার দিল, লবণ দিল, আর ধরো অন্য কিছু একটা যৌগ দিয়ে দিল। তাহলে এটি যদি ইউজ করা হয় তাহলে অন্য যে যৌগটা দিবে সেটা হচ্ছে অ্যান্সার, যেটা ইউজ করা হয় না, ঠিক আছে।
এইভাবে কিন্তু এমসিকিউ আসতে পারে। সেগুলো কি প্রাকৃতিক, এইবার আসে কৃত্রিম। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে পড়া শুরু হয়ে গেল যে ভাই আমাদের কেমিস্ট্রি পড়া শুরু হলো এখন, যে প্রাকৃতিক বা অনুমোদিত কেমিক্যাল কতটুকু ফুড প্রিজারভেটিভস আছে, সেগুলো হচ্ছে মেইনলি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এখন আসো এই চ্যাপ্টারে টোটাল 3টা জিনিস পড়লাম, যে খাদ্য নিরাপত্তা কয়টা ভিত্তি, তোমার সে 3টা ভিত্তি, খাদ্যের পচন কয় ভাবে, 3 ভাবে, কৃত্রিম প্রিজারভেটিভস কয়টা, 3 প্রকার। ঠিক আছে, সো প্রথম 3টা ভাগে 3 প্রকার করে, কি কি নাম কি? একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট, একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট, এবং আরেকটা হচ্ছে কিলেটিং এজেন্ট। একটা হচ্ছে কি ভাইয়া অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট, একটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট, একটা হচ্ছে কিলেটিং এজেন্ট। ভাইয়া অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট বলতে কি বোঝায়? অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট বলতে ওই রকম কেমিক্যাল গুলাকে বোঝায় যেগুলা কি করে, অম্লীয় পরিবেশে কাজ করে, অম্লীয় বা অ্যাসিডিক পরিবেশে কাজ করে H+ কে তোমার হচ্ছে দিয়ে ব্যাকটেরিয়া গুলাকে মেরে ফেলে, H+ তৈরি করে সেখান থেকে ব্যাকটেরিয়া গুলাকে মেরে ফেলে। ঠিক আছে, এগুলাকে বলি অ্যান্টি মাইক্রোবায়াল। ভাইয়া অ্যান্টি অক্সিডেন্ট মানে কি? এরা হচ্ছে অক্সিজেন শোষণ করে, ওই যে পানি থেকে অক্সিজেন শোষণ করে ফেলে, আলটিমেটলি সেখানে কি হতে পারে না, পানি জমতে পারে না। এরা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, দেখো অক্সিজেনের তোমার বিপরীতে কাজ করে। ভাইয়া কিলেটিং এজেন্ট, কিলেটিং এজেন্ট কি? তেল বা চর্বি জাতীয় খাবার যেগুলো আছে, তেল বা চর্বি জাতীয় খাবার যেগুলো আছে, সেখানে ওই যে ট্রেস এলিমেন্ট যে ধাতুগুলো আছে না, Fe2+, Fe3+, এইগুলাকে তোমার হচ্ছে খাবার থেকে সরাই নেওয়ার জন্য আমরা কিলেটিং এজেন্ট ইউজ করি। এটা দেখো মেইনলি খাবার পচতে ছিল 3টা কারণে, পানি জমতেছিল, তো পানিকে বের করার জন্য আমরা অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট দিলাম, সেগুলো কি কাজ করে, অ্যাসিডীয় মাধ্যমে কাজ করে, সেখানে পানিকে তোমার হচ্ছে H+ প্রডিউস করে এবং জীবাণুকে মেরে ফেলে। অ্যান্টি অক্সিডেন্ট কি? অক্সিজেন বা জারণ হইতে দেয় না। কিলেটিং এজেন্ট কি? ওই যে তোমার হচ্ছে তেল চর্বি জাতীয় খাবারে যে তোমার ট্রেস এলিমেন্ট গুলো আছে, ধাতুগুলো থাকে, সেগুলাকে তোমার হচ্ছে সরাই ফেলতে ইউজ হয়। তাহলে এই 3 টাইপের আমাদের কি আছে, কেমিক্যাল প্রিজারভেটিভস আছে। তাহলে এবার আমরা একে একে ফার্স্ট অ্যান্টি মাইক্রোবায়াল, তারপরে অ্যান্টি অক্সিডেন্ট, তারপরে কিলেটিং এজেন্ট নিয়ে পড়াশোনা করব। সো যতটুকু লাগবে ভাই ততটুকুই পড়বো। ফার্স্টে আসো ভাইয়া অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট। সো এই অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্টের মধ্যে আমাদের কি কি নিয়ে পড়তে হবে সেটা আগে দেখি, যে আমাদের সোডিয়াম বেনজয়েট এবং বেনজয়িক অ্যাসিড নিয়ে পড়তে হবে, এবং বেনজয়িক অ্যাসিডের যে স্ফুটনাঙ্ক সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক জায়গাতে দেওয়া আছে যে 121°C। ঠিক আছে, আবার ওটা দেখে নিলাম। পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, অর্থাৎ সরবেট জাতীয় যে যৌগগুলো আছে সেইগুলোকে আমাদেরকে ইউজ করতে হবে। সাইট্রিক অ্যাসিড ইউজ করা হয় অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট হিসেবে, দেখো এগুলো সবই কিন্তু অ্যাসিড টাইপের। অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েড, নাইট্রেট লবণ, সালফাইড ডাইঅক্সাইড গ্যাস, পটাশিয়াম মেটাবাইসালফেট, এগুলো মানে সালফার জাতীয় যৌগগুলো যেগুলো আছে এগুলো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট। এখন এদের সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। প্রথমত আসো, আর এর আগে তোমার হচ্ছে রাসায়নিক প্রিজারভেটিভস এর বৈশিষ্ট্যটা দেওয়া আছে, আমরা একটু আগে বললাম যেগুলো কি হবে ভাইয়া, এগুলো হচ্ছে অ্যাসিডীয় মাধ্যম, এগুলো কি করে, H+ তৈরি করে, সেই H+ দিয়ে কি করে, তোমার হচ্ছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ঠিক আছে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কিসে কাজ করে ভাইয়া, অম্লীয় মাধ্যমে কাজ করে। অম্লীয় মাধ্যমে কাজ করার কারণে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য এরা কি করে, বাধা হয়ে দাঁড়ায়। তো প্রথমত আসো সোডিয়াম বেনজয়েট এবং বেনজয়িক অ্যাসিড কি পড়তে হবে। এখন আমরা যতগুলাই পড়বো সেগুলো সম্পর্কে টোটাল কি কি পড়বো, যে ওর তোমার হচ্ছে স্পেশাল কোনো বৈশিষ্ট্য আছে কিনা, ও কোথায় ব্যবহার করা হয়, এটা কি আচার তৈরিতে, রুটি তৈরিতে, জেল তৈরিতে, কিসে ইউজ করা হয় সেটা পড়বো, এবং তোমার হচ্ছে ও যদি অ্যাসিড হয় তাহলে পিএইচ, পিকে এগুলো দেওয়া থাকলে পড়বো। তাহলে সোডিয়াম বেনজয়েট এবং বেনজয়িক অ্যাসিড এইটা সম্পর্কে প্রথমে তোমার যেটা পড়তে হবে, যে সোডিয়াম বেনজয়েট এবং বেনজয়িক অ্যাসিডের পিএইচটা যখন 4.5 এর নিচে থাকে তখন এরা খুব ভালো কাজ করে, এদের কার্যকারিতা পিএইচ যখন 4.5 এর নিচে থাকে তখন খুব ভালো কাজ করে, এটা পড়তে হবে। এবং এদের পিএইচ এর মানটা কত, 4.2, তো 4.5 এর নিচে আসে না, সো এদের জন্য কি করে, কাজ করাটা তখন সোজা হয়ে যায়। তাহলে পিএইচ পড়লাম। এরপর আসো যে এদের সর্বাধিক কতটুকু তুমি ব্যবহার করতে পারবা, সর্বাধিক 0.1% পর্যন্ত ব্যবহার করতে পারবা। তুমি হচ্ছে জাস্ট খেলে মন চাইলো আর যত মন চাই তত হচ্ছে ভালো দেখে তুমি এদের সংরক্ষণ করে দেখে রেখে যত মন চাই দিতে পারবা। লবণ দিয়ে তুমি আচার বানাইলা, কিন্তু লবণ দিয়ে তুমি আচার সংরক্ষণ করতে গিয়ে যদি হচ্ছে 1 বয়ম লবণ দিয়ে দাও তাহলে কি হবে, তাহলে ওই আচার তুমি খেতে পারবা না, একটা নির্দিষ্ট মাত্রা আছে যে এতটুকু তুমি ইউজ করতে পারবা। তাহলে এই যে তোমার সোডিয়াম বেনজয়েট আর বেনজয়িক অ্যাসিড কতটুকু ইউজ করা যাবে, 0.1%। কই ইউজ করা হয় ভাইয়া, চানাচুর, চিপস, বিভিন্ন পনির, সালাদ, বিভিন্ন ফলের আচার, টমেটো সস ইত্যাদিতে 0.1% পরিমাণে কি ইউজ করা হয়, সোডিয়াম বেনজয়েট এবং প্রিজারভেটিভস। তাহলে কেমনে পড়লাম, প্রথমত ওর পিএইচ মানটা যেহেতু একটা অ্যাসিড, কতটুকু হাইয়েস্ট ইউজ করা যায়, কই ইউজ করে। ঠিক আছে, এবার এই যে তোমার সোডিয়াম বেনজয়েট যে যৌগগুলো আছে, এই বেনজয়েটের কিছু এস্টার তোমার হচ্ছে কসমেটিক, ওষুধ শিল্প এবং খাবারে ব্যবহার করা হয়। বেনজয়িক অ্যাসিডের কিছু এস্টার যেগুলোকে বলা হয় প্যারাবেন। দেখো
এই যে বেনজোইক অ্যাসিডের তোমার কি একটা এস্টার, ঠিক আছে, বেনজোইক অ্যাসিডের এস্টার, প্যারাহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিডের এস্টার, যেগুলো প্যারাবেন নামে পরিচিত। এই প্যারাবেন তোমার হচ্ছে কসমেটিক, ওষুধ শিল্প এবং খাদ্য শিল্পে ব্যবহার করা হয়, এবং এটাও 0.1%। দেখো এটা কত পার্সেন্ট, 0.1%-এর কম হয়। বাট এই যে প্যারাবেন, এটা নিয়ে কিছু কথাবার্তা আছে যে এই প্যারাবেনের কারণে ক্যান্সার হয়। তোমার টিউমারের মধ্যে, টিউমারের কোষের মধ্যে এই প্যারাবেন পাওয়া গেছে। এরপরে এই প্যারাবেনকে আর কি পাওয়া গেছে, এই প্যারাবেনকে পাওয়া গেছে যে দেখা গেছে তোমার বালিকাদের অগ্রিম বয়সন্ধিকাল হওয়ার জন্য এই প্যারাবেন দায়ী, আবার হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য এই প্যারাবেন দায়ী। সো এই যে প্যারাবেন, এটা যত বেশি আমরা কমায় ফেলতে পারবো, হ্যাঁ এটা দিয়ে হয়তো খাবারকে সংরক্ষণ করা যায়, বাট যেটা করলে আমাদের বিভিন্ন অসুখ হচ্ছে সেটাকে আমি ইউজ করবো না। সো যে প্যারাবেন সম্পর্কে কি জানা গেছে, যে ব্রেস্ট ক্যান্সারের টিউমারের প্রতি গ্রাম টিস্যুর মধ্যে 2 × 10⁻⁹ গ্রাম প্যারাবেনের উপস্থিতি আছে। এই প্যারাবেনের কারণে কৃত্রিম ইস্ট্রোজেন ক্ষরণ হইতে পারে, যার কারণে ব্রেস্ট ক্যান্সার, বালিকাদের অগ্রিম বয়সন্ধিকাল হইতে পারে। দেখো একজন নর্মাল মেয়ের বয়সন্ধিকাল কত, তোমার হচ্ছে 8 থেকে 12, 13 বছর পর্যন্ত, কিন্তু তুমি দেখলা যে 5 থেকে 6 বছরের বয়স নিয়ে চলে গেছে, এটা তো নর্মাল না, তাই না? সে যে আলটিমেটলি কি আমরা খাবারে যতই আমরা কি করতেছি, কেমিক্যাল জাতীয় জিনিসপাতি ইউজ করব, তত আমাদের যত বেশি তোমার হচ্ছে আমরা ডিজিটাল হব, তত বেশি আমরা কি করব, তোমার সেগুলো ইউজ করব, এবং তত বেশি আমরা মরবো, ঠিক আছে? আমাদের ধ্বংস হইতেই হবে, আল্লাহ তাআলা এইভাবেই সবকিছু ঠিক করে দিছে। ফিজিক্সও কি বলে যে পৃথিবী দিন দিন এন্ট্রপি বাড়তেছে, তাই না? তাপমাত্রা বাড়তেছে, একসময় মরার দিকে যাচ্ছি। আবার এখানেও দেখতেছে সবকিছু আলটিমেটলি আমাদেরকে ওই কিয়ামতের দিকে নিচ্ছে, আমরা একটা সময় মরবই, এটার আসলে কোনো মানে অন্য বিকল্প কিছু নাই, মরতেই হবে তোমাকে, ঠিক আছে? তোমাকে মরতেই হবে। সো এখানে দেখো, এরপরে আসো যে ভাইয়া তাহলে প্যারাবেন সম্পর্কে 3টা কথা, যে ভাইয়া প্যারাবেন কি, প্যারাহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিডের কিছু এস্টারকে বলা হয় প্যারাবেন। কতটুকু, 0.1%-এর কম ইউজ করা হয়। কই পাওয়া যায়, তোমার হচ্ছে বিভিন্ন ব্রেস্ট ক্যান্সারের টিউমারে কতটুকু, প্রতি গ্রাম টিস্যুর মধ্যে 2 × 10⁻⁹ গ্রাম, এবং কি করে, ব্রেস্ট ক্যান্সার এবং বালিকাদের অগ্রিম বয়সন্ধিকালের জন্য এই প্যারাবেনটা দায়ী। এরপরে তাহলে গেল হচ্ছে কি বেনজোইক অ্যাসিড এবং প্যারাবেন সম্পর্কে স্পেশাল কথাবার্তা। এরপর আসো যত সরবেট আছে, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। তো সরবেট থেকে আমাদের যেটা জানতে হবে প্রথমত, যে ভাইয়া এই যে পটাশিয়াম সরবেটটা হচ্ছে পৃথিবীর সব জায়গায় ব্যবহার করা হয়। পটাশিয়াম সরবেট পৃথিবীর সব জায়গায় খাদ্যবস্তুর প্রিজারভেটিভস রূপে ব্যবহার করা হয়, এবং এদের পিএইচ মান কতটুকু থাকে, এদের পিএইচ মান দেখো 6.5 পর্যন্ত কার্যকর থাকে, ঠিক আছে? 6.5 পর্যন্ত, এর নিচে হলে ভালো, এর উপরে হলে ভালো না, ঠিক আছে? এন্ড এদের ব্যবহারটা কই করা হয়, সর্বাধিক মাত্রা কত, 0.1%, এটা কতটুকু, 0.1%, এবং ব্যবহার করা হয় বেকারি সামগ্রীগুলা, দেখো দই, মিষ্টি, পনির, মাখন এবং বেকারি সামগ্রী সংরক্ষণে ব্যবহার করা হয়েছে তোমার সরবেট, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট এবং ক্যালসিয়াম সরবেট, এবং যার মধ্যে পটাশিয়ামটা সব জায়গায় ব্যবহার করা হয়, অনুমোদিত মাত্রা 0.1%, 6.5 এর নিচে পিএইচ থাকলে ভালো কাজ করে। এরপর আসো কি, অ্যাসিডিক অ্যাসিড, এই যে তোমাদের ভিনেগার, তোমাদের প্রিয় ভিনেগার, অ্যাসিডিক অ্যাসিড 6 থেকে 10% জলীয় দ্রবণ কি বলা হয়, ভিনেগার। পিএইচ কত, পিএইচ দেয় নাই, পিকে দিছে তোমার হচ্ছে 4.74, এবং বলে দিছে পিএইচ রেঞ্জটা হচ্ছে 2.26 থেকে 2.73 বা 2.5 গড়ে, এবং এই যে এটার কে এর ভ্যালু সব জায়গাতে ইউজ করছো, তোমার রাসায়নিক পরিবর্তনে পিএইচ বের করতে গেলে দুর্বল অ্যাসিড ক্ষারের অসওয়াল্ডের লৌহকরণ সূত্রে এটা ইউজ করছো, যে এটার কে কত, 1.8 10⁻⁵, ঠিক আছে? সো কই ইউজ করা হয়, কই ইউজ করা হয়, ভিনেগার, আচার, চাটনি, সস, এই টাইপের জিনিসপাতিতে আমাদের এই ভিনেগার বা সিরকা বলি না আমরা, সেটা ইউজ করা হয়, ঠিক আছে? এবং ভিনেগারটা কি, অ্যাসিডিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, অনেকবার করে পরীক্ষাতে আসছে, ভিনেগার কি, ভিনেগার কি, ভিনেগার কি, ভিনেগার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। এরপরে ভাই ক্যালসিয়াম প্রোপানয়েট, ঠিক আছে? সর্বোচ্চ অনুমোদিত মাত্রা কত পার্সেন্ট দেওয়া কি আছে, এই দেখো অনুমোদিত মাত্রা 0.1 থেকে 0.3 ppm, 0.1 থেকে 0.3 ppm। কই ইউজ করা হয় ভাইয়া, পাউরুটি, বিস্কুট, দুগ্ধ জাতীয় মাখন, পনির ইত্যাদিতে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাই সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডের পিকে কত দেওয়া আছে, 3.14, এটা কত ছিল, অ্যাসিডিক অ্যাসিড কত ছিল, 4.74, ঠিক আছে? সো এই যে সাইট্রিক অ্যাসিড অনুমোদিত মাত্রা কত, অনুমোদিত মাত্রা 200 থেকে 350 ppm ইউজ করা হয়। সাইট্রিক অ্যাসিড অনেকবার করে আসছে যে ভাই জ্যাম, জেলি, ক্যান্ডি মানে চকলেট, রান্না করা মাছ, মাংস, কোটাজাতকরণে কি ইউজ করা হয়, এই সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করা হয়। অনুমোদিত মাত্রা 200 থেকে 350 ppm। তাই নাইট্রেট এবং নাইট্রাইট সুপার ডুপার ইম্পর্টেন্ট, আমাদের সময় বোর্ড পরীক্ষাতে আসছে যে নাইট্রেট এবং নাইট্রেট সম্পর্কে একটা জিনিস মাস্ট জানা লাগবে, যে ভাই এটা মাছ এবং মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়, যে মাছ এবং মাংস খাদ্য সংরক্ষণে নাইট্রেট এবং নাইট্রাইট লবণ ব্যবহৃত হয়। অনুমোদিত মাত্রা 120 ppm, অনুমোদিত মাত্রা 120 ppm। জাস্ট দুইটা ইনফরমেশন, যে মাছে এবং মাংস সংরক্ষণে নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট, ঠিক আছে?
ওকে, সো এই নাইট্রেট এবং নাইট্রেট যেটা করে, মাছ মাংসে থাকা যে ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এই ব্যাকটেরিয়ার কোষ মেমব্রেনটাকে ফাটায় দেয়। ঠিক আছে, ফাটাই দিয়ে তোমার হচ্ছে ওদেরকে মেরে ফেলে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। সো প্রশ্ন আসতে পারে যে মাছ মাংসে কোন ব্যাকটেরিয়া থাকে? ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, মানে কে? তোমার হচ্ছে নাইট্রেট এবং নাইট্রেট, অনুমোদিত মাত্রা 120 ppm। ওকে, এরপর আসো ভাইয়া সালফার ডাইঅক্সাইড বা তোমার হচ্ছে সালফাইড লবণ। এখন সালফার ডাইঅক্সাইড গ্যাসটা তো তোমার হচ্ছে বিষাক্ত, এটা তো সরাসরি ব্যবহার করা যায় না। তাই এটার জন্য আমরা যেটা করি, সালফাইডের বিভিন্ন লবণ, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম মেটাবাইসালফাইড K2S2O5 বা পাইরোসালফাইড বলি, এগুলো ব্যবহার করি। ঠিক আছে, এবং এগুলো কই ব্যবহার করা হয়? কাঁচা ফল, ফলের রস, মদ এবং হচ্ছে সবুজ শাকসবজি ইত্যাদি সংরক্ষণে সালফাইড লবণ ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে, তাইলে এই দেখো এখানে প্রশ্ন করছে যে ভাই খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কে? দেখলাম যেখানে অক্সিজেন বা পানি আসতেছে ওরাই হচ্ছে আসল কালপিট। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টের মধ্যে দেখো, আমি যদি আরেকবার রিক্যাপ করি তোমাদের, যেহেতু অনেকে প্রথমবারের মতো পড়তেছো, দেখো আমরা কি করলাম, অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টের মধ্যে পড়তে আসলাম। তো তখন কি আসলো? সোডিয়াম বেনজোয়েট বেনজোইক অ্যাসিড আমরা সর্বোচ্চ মাত্রা পড়লাম, কই ব্যবহার করা হয়? পিএইচ কি। এরপরে সরবেট নিয়ে সর্বোচ্চ ব্যবহার করা হয় কোথায়? পিএইচ কত, এবং হচ্ছে তোমার সর্বাধিক মাত্রা কই ব্যবহার করা হয়। এরপরে আমরা বললাম হচ্ছে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, এরপরে আমরা বললাম ক্যালসিয়াম প্রোপানয়েড, এরপরে সাইট্রিক অ্যাসিড, নাইট্রেট নাইট্রেট এবং হচ্ছে সালফার। তাহলে এই অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট গুলা কি করে? আলটিমেটলি হচ্ছে তোমার ওই যে অক্সিজেন বা ব্যাকটেরিয়া ইস্ট এগুলাকে মেরে ফেলে, অক্সিজেন পানি এগুলাকে তোমার হচ্ছে দূর করে ফেলে। ওকে, এরপর নিচের দিকে আসি। এরপর আসবে অ্যান্টি অক্সিডেন্ট। এরা কি করতে পারে না, এই যে এরা হচ্ছে তোমার যে কোনো জায়গা থেকে অক্সিজেন মূলকটাকে শোষণ করে নিয়ে যায়। অক্সিজেন মূলকটাকে শোষণ করে নিয়ে গেলে কি হবে? বিশেষ করে এগুলো কই পাওয়া যায়? তেল এবং চর্বি লিপিড অণুর জারণ বিজারণে থেকে অক্সিজেনটাকে শোষণ করে, অক্সিজেন শোষণ করে। ঠিক আছে, এগুলা কি করে? অক্সিজেন শোষণ করে। তো খাবার থেকে অক্সিজেন শোষণ করে নিলে খাবারটা দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকে। সেগুলা কি? অ্যান্টিঅক্সিডেন্ট। এখন এই অ্যান্টিঅক্সিডেন্ট আবার কি হতে পারে ভাইয়া? দুই রকম হতে পারে। কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যারা হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, যারা কি করে? মুক্তমূলক শোষণের মাধ্যমে আলটিমেটলি এই কাজটা করে, মুক্তমূলক শোষণকারী। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে দুই টাইপের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী, একটা হচ্ছে তোমার মুক্তমূলক, একটা হচ্ছে অক্সিজেন। সো মুক্তমূলকের মধ্যে কি কি আছে? বিএইচএ, প্রত্যেকটার পূর্ণরূপ লাগবে। বিএইচএ মানে কি? বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিএইচএ। বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, বিএইচটি। টারশিয়ারি মানে টি, বিউটাইল মানে বি, হাইড্রো এইচ, কুইনন কিউ, টিবিএইচকিউ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। এবং প্রোপাইল গ্যালেট। এই চারটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট দুই প্রকার, একটা হচ্ছে মুক্তমূলক, একটা হচ্ছে অক্সিজেন। মুক্তমূলকে কে আছে? বিএইচএ, বিএসটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট, চারটা। বিএইচএ, বিএসটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট। এবার আসো অক্সিজেন শোষণকারী। অক্সিজেন শোষণকারীর মধ্যে আমাদের যে প্রাকৃতিক যেগুলো আছে, ভিটামিন সি, ভিটামিন ই এবং সালফাইড লবণ, এগুলো হচ্ছে কি আলটিমেটলি আমাদের অক্সিজেন শোষণকারী। ঠিক আছে, এরপরে আসো যে দুই টাইপের, এটা তো গেল কি তোমার হচ্ছে কে কি শোষণ করে তার উপর ভিত্তি করে। মুক্তমূলক হইলে এগুলা, অক্সিজেন শোষণকারী হইলে এগুলা। এবার হচ্ছে কে প্রাকৃতিক, কে কেমিক্যাল। সো প্রাকৃতিক এবং কেমিক্যাল চিন্তা করে দেখো, তুমি বুঝতেই পারতেছো যে এগুলো সবই কেমিক্যাল, বিএইচএ, টিবিএসকিউ, সালফাইড লবণ, তাই না? তাহলে প্রাকৃতিকের মধ্যে আর কেমিক্যালের মধ্যে পার্থক্য করা খুবই ইজি। প্রাকৃতিকের মধ্যে কি আছে? আমাদের ভিটামিন সি আছে, যেটা ফলমূলে পাওয়া যায়। এবং এই ভিটামিন সি আরেকটা নাম কি দেখো তো? অ্যাসকর্বিক অ্যাসিড। নাম শুনছো না অ্যাসকর্বিক অ্যাসিড? তুমি কি জানতা যে ভিটামিন সি এর আরেক নাম যে অ্যাসকর্বিক অ্যাসিড? এরপর আসো ভিটামিন ই এর আরেক নাম যে টকোফেরল। তুমি কি জানতা? ভিটামিন ই এর আরেক নাম টকোফেরল। কই পাওয়া যায় এগুলো? এখানে দেওয়া আছে, ঠিক আছে, বাট আমাদের এটা জানা দরকার নাই। এবার হচ্ছে বিটা ক্যারোটিন, কই পাওয়া যায় দেখতে পারো, গাজর, মিষ্টি কুমড়া এগুলোতে পাওয়া যায়। তারপরে অধাতু সেলেনিয়াম, এইটা জানতে হবে। তবে অধাতু সেলেনিয়ামটা কই পাওয়া যায়? মাছ, মুরগির মাংস, ডিম এবং রসুন ইত্যাদি খাবারের মধ্যে অধাতু সেলেনিয়াম পাওয়া যায়, এবং এগুলো হচ্ছে প্রাকৃতিক। ঠিক আছে, আর এই যে এগুলো হচ্ছে রাসায়নিক, বিএইচএ, বিএসটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট, এগুলো কি কেমিক্যাল যৌগ না, রাসায়নিক যৌগ, এগুলো হচ্ছে রাসায়নিক। ঠিক আছে, তাহলে মুক্তমূলক বা অ্যান্টিঅক্সিডেন্ট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তুমি যদি এভাবে চিন্তা করো যে ওরা কি মুক্তমূলক শোষণকারী নাকি অক্সিজেন শোষণকারী, তাহলে দুই প্রকার। মুক্তমূলকের মধ্যে আছে বিএইচএ, বিএসটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট। আর অক্সিজেনের মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন ই এবং সালফাইড লবণ। এবারে তুমি চিন্তা করলো না এটা কি কেমিক্যাল নাকি প্রাকৃতিক? প্রাকৃতিক হলে ভিটামিন সি, ভিটামিন ই, অধাতু সেলেনিয়াম। আর কেমিক্যাল হলে এই যে এগুলো। ঠিক আছে, তাহলে এইভাবে দুইভাবে ভাগ হইতে পারে। লাস্টলি হচ্ছে কিলেটিং এজেন্ট। এই যে এরা কি করবে? এরা হচ্ছে তোমার এই যে তোমার ট্রেস এলিমেন্ট যারা আছে Fe2+, Fe3+, এদেরকে হচ্ছে খাবার থেকে সরাবে। এদেরকে আমরা বলি কিলেটিং এজেন্ট। তো কিলেটিং এজেন্ট থেকে আমাদের জাস্ট দুইটা কথা জানতে হবে, দুইটা কথা।
যে পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত কি লিডিং এজেন্ট হচ্ছে ইডিটিএ। কতবার যে প্রশ্ন আসছে যে সবথেকে বেশি ব্যবহৃত কি লিডিং এজেন্টের নাম ইডিটিএ। ইডিটি এর পূর্ণরূপ কি? ইথাইলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট। ইথাইলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট। ইডিটি কি করে? ইডিটি তোমার হচ্ছে ইডিটি একটা লিগ্যান্ড ভাই। ইডিটি কি? ইডিটি হচ্ছে একটা লিগ্যান্ড। তোমরা যদি জটিল যৌগ পড়ে থাকো তাহলে লিগ্যান্ডের নাম শুনছো। লিগ্যান্ড কি করে? লোন পেয়ার ইলেকট্রন দান করে। প্রশ্ন আসে ইডিটি কয়টা লোন পেয়ার দান করে? মনে রাখবা ইডিটি 6টা লোন পেয়ার দান করে। ইডিটি 6টা লোন পেয়ার দান করে। কে দান করে? ইডিটিএ। ঠিক আছে, পড়াই দিচ্ছি কিছু জিনিসপাতি, কারণ এখান থেকে প্রশ্ন আসে যে দেখো মোট 6টা লোন পেয়ার দান করতে পারে। এখন ইডিটিএ গেল, ইডিটিএ বাদে আরেকজন আছে যেটা ইউজ করা, সেটা কি ভাইয়া? এটা হচ্ছে ইথিলিন ডাইয়ামিন। ইথিলিন ডাইয়ামিন। এবং এখানে দেখো লন পেয়ার কয়টা? একটা দুইটা। তাহলে এটাও লিডিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় এবং এটা লন পেয়ার দান করতে পারে কয়টা ভাইয়া? দুইটা। ঠিক আছে, তাহলে লিডিং এজেন্ট দুইজন, ইডিটিএ এবং ইথাইলিন ডাইয়ামিন। আরো আছে, বাট আমাদের এখানে দুজন বলা আছে। ইডিটিএ সম্পর্কে স্পেশালি কি জানতে হবে? ইডিটিএ পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত তোমার হচ্ছে লিডিং এজেন্ট। কয়টা লন পেয়ার দান করতে পারে? 6টা। এজন্য এটাকে বলা হয় হেক্সাডেন্টেট লিগ্যান্ড। এরপর হচ্ছে তোমার ইথাইলিন ডাইয়ামিন। এটা হচ্ছে ডাইয়ামিন মানে দুইটা। এটা হচ্ছে দুইটা কি দান করতে পারে? তোমার লন পেয়ার দান করতে পারে। এটাও লিডিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এরপর এত কিছু যে পড়লাম, এই সব কিছুর তোমার হচ্ছে ব্যবহারটা এবং অনুমোদিত মাত্রা একটা চার্টের মধ্যে দেওয়া আছে। সেখান থেকে আমরা আরেকবার রিভাইজ করে নিব যে ভাই সোডিয়াম বেনজয়েড এবং তোমার হচ্ছে কয়বার ইউজ করছি আমরা। দেখো 200 ppm, ঠিক আছে, বা 0.1% দেওয়া ছিল না? 0.1%, দুইটা একটা পড়লেই হলো। 200 ppm বা 0.1% ওই ইউজ করা হয়। সেখানে আবার দেওয়া আছে, জাস্ট খালি রিভাইজ দিয়ে নিবা। এবং দেখছিলাম পিএইচ যখন 4.5 এর নিচে হয় তখন ভালো কাজ করে। সোডিয়াম সরবেট দেওয়া আছে 200 ppm, ভিনেগার 6 থেকে 10%, প্রোপানয়েড দেখলাম 0.1 থেকে 0.3% দেওয়া আছে। এরপরে পটাশিয়াম সালফাইড এগুলো দেওয়া ছিল কি ভাই? 200 ppm। সাইট্রিক অ্যাসিড কত দেওয়া ছিল মনে আছে? সাইট্রিক অ্যাসিড দেওয়া ছিল হচ্ছে তোমার 200 থেকে 350 ppm। নাইট্রেট বারবার বললাম 120 ppm। কই ভাইয়া? মাছ মাংস সংরক্ষণে। সো ওই জিনিসগুলো এখানে আবার বলে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে এটা গেল কি তোমার হচ্ছে অ্যান্টি মাইক্রোবায়াল। এরপরে কি ভাইয়া? অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে যেগুলো নিয়ে আলোচনা করা আছে বিএসটি গুলা। তো আমরা এখান থেকে যেটা পড়বো একটু নিচের দিকে আসো। এই যে ফুড অ্যাডিটিভস, এগুলা বাদেও তোমার হচ্ছে অনেক কিছু যোগ করা হয় না খাবারের মধ্যে। যেমন তোমরা যখন খাবারের জেলি খাও, জেলি বিভিন্ন কালারের হয়ে থাকে, লাল কালার, কমলা কালার, তাই না? তো ওই যে জেলির বিভিন্ন কি কালার অ্যাড করে না? আবার বিভিন্ন রঙের ঢঙের পিঠা খাই, তাই না? তো পিঠার মধ্যে কি ফুড কালার ইউজ করে না? তো ফুড কালার ইউজ করে, আরো অনেক কিছু আমরা ইউজ করি। খাবারকে এক্সট্রা ধরো হচ্ছে অনেক মিষ্টি করা দরকার, তাহলে আমরা বাইরে থেকে চিনি বাদে আরো অনেক কিছু ইউজ করি যে আচ্ছা এটা দিলে খাবারটা মিষ্টি হবে, সেগুলোকে আমরা বলি কি? ফুড অ্যাডিটিভস। তো ফুড অ্যাডিটিভস এর অনেক কিছু ইউজ করা হয়। খাবারের ঘ্রাণটা সুন্দর আনার জন্য আমরা কি করি? সুগন্ধকারক ইউজ করি। আবার ইমালসিফায়ার ইউজ করি। ইমালসিফায়ার কি? তোমার হচ্ছে তেল এবং চর্বি যেন পানির মধ্যে খুব সহজে মিক্স হয় তার জন্য ইমালসিফায়ার ইউজ করি। এবং ইমালসিফায়ার হিসেবে কি ইউজ করি? ল্যাসিথিন ইউজ করি। ল্যাসিথিন, ঠিক আছে, ল্যাসিথিন, যেটা আলটিমেটলি কি? অ্যাসিডিক অ্যাসিডের গ্লিসারাইড এস্টার। তো তুমি জানো ল্যাসিথিন ইউজ করা হয়। এবং এই যে ল্যাসিথিন, এটা কই ইউজ করা হয়? বাজারের গুঁড়া দুধে ল্যাসিথিন ইউজ করা হয়। বাজারের গুঁড়া দুধে ল্যাসিথিন ইউজ করা হয়। ভাইয়া যেই লাইনগুলো পড়াচ্ছি সেই লাইনগুলো থেকেই প্রশ্ন আসবে। এরপর আসো ভাইয়া, আমরা খাবারকে রঙিন করার জন্য, কালার করার জন্য বিভিন্ন ডাই ইউজ করি। আবার খাবারের মিষ্টি বাড়ানোর জন্য সরবিটল ইউজ করি। ঠিক আছে, এবং এই সরবিটল কি ইউজ করা হয়? চিনির বিকল্প হিসেবে খাবারের মিষ্টতা বাড়ানোর জন্য ইউজ করা হয়। চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এবং এটার ব্যবহারগুলো জাস্ট খালি দেখো, পরীক্ষা আসার মতো। যে চিনি ছাড়া ভিন্ন মিষ্টিকারক হচ্ছে সরবিটল। সরবিটল কি করে? শিশুর দাঁত ক্ষয়রোধক করে, শিশুর দাঁতের ক্ষয়রোধ করে। ডায়াবেটিক চকলেটে কি ইউজ করা হয়? সরবিটল। ডায়াবেটিক চকলেটে সরবিটল ইউজ করা হয় এবং রোগীর হিতকরণে সরবিটল ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা। সো ফুড অ্যাডিটিভস কিন্তু এক্সট্রা ভাবে একটু পড়ে ফেললাম, বাকিগুলো আশা করি বুঝতে পারছো। তাহলে ওভারঅল আমাদের প্রিজারভেটিভস 3 প্রকার হ্যাঁ: অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট। সো অ্যান্টিমাইক্রোবায়ালের মধ্যে কি কি আছে? ওই যে সরবেট, তারপরে বেনজয়িক অ্যাসিড, যত টাইপের কেমিক্যাল অ্যাসিড টাইপের জিনিসপাতিগুলো আছে। অ্যান্টিঅক্সিডেন্টকে আমরা ভাগ করতে পারি দুই ভাবে। কি? যদি মুক্তমূলক শোষণকারী হয় তাহলে বিএচএ, বিএসসি, টিবিএইচকে এগুলা। আর যদি অক্সিজেন শোষণকারী হয় ভিটামিন সি, ভিটামিন ই। আবার প্রাকৃতিক কেমিক্যাল, সেখানে হচ্ছে প্রাকৃতিক ভিটামিন সি, ভিটামিন ই এগুলা। আর কেমিক্যালের মধ্যে ওই যে বিএচএ, বিএসটি। আর কিলেটিং এজেন্টের মধ্যে দুইজন, ইডিটিএ, ইথাইলিন ডাইয়ামিন। ইডিটিএ হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট এবং এটা 6টা লন পেয়ার দান করতে পারে। আর ইথাইলিন ডাইয়ামিন 2টা লন পেয়ার দান করতে পারে। আর অ্যাডিটিভস এর মধ্যে সরবিটল সম্পর্কে একটা লাইন পড়লাম, আর ল্যাসিথিন ইউজ করা হয় বাজারে গুঁড়া দুধে। শেষ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার আমরা কি করবো? ব্যবহার সর্বোচ্চ মাত্রা, ব্যবহার সর্বোচ্চ মাত্রা, এই হচ্ছে কথাবার্তা। এবার আসো ভাইয়া কোটাজাতকরণ। খাবারকে আমরা ক্যানে সংরক্ষণ করি, তাই না?
ক্যানের ভিতরে সংরক্ষণ করে খাবারকে 2 দিন যাবত খাই। ক্যানের মধ্যে নুডলস থাকে, আমরা সেখানে পানি দিয়ে ডিরেক্ট নুডলসটা খেয়ে ফেলতে পারি। সো যে ক্যানের মধ্যে খাবার সংরক্ষণ করার জন্য আমাদের কি করতে হয়, সেই খাবারগুলোকে ক্যানিং বা কোটাজাতকরণ, বাংলায় বললি কি আমরা কোটার মধ্যে বলি না, ক্যান মানে তো কোটা, ঠিক আছে। সো সেখানে আলটিমেটলি আমরা কি করি, ক্যানিং এর মাধ্যমে আমরা কি করি, যে খাবারে যেন ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এই ব্যাকটেরিয়াটা বৃদ্ধি না ঘটে, ঠিক আছে। এই ব্যাকটেরিয়াটা বৃদ্ধি ঘটলে আমরা বলি খাবারের সেই অবস্থাকে আমরা কি বলি, বোটুলিজম। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়া দ্বারা খাবার আক্রান্ত হলে তাকে আমরা বলি বোটুলিজম। বোটুলিজম সো পরীক্ষাতে আসে বোটুলিজম কার কারণে হয়, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। শেষ, এখান থেকে এতটুকু জানলে এনাফ। এবার নিচের দিকে আসো। খাদ্য ক্যানিং এ আমাদের খুব বেশি কথাবার্তা জানা লাগে না, একটু নিচের দিকে আসো। এখানে যে প্রসেস গুলো দেওয়া আছে খাদ্য ক্যানিং এ, ছোটবেলায় আমরা ডিসকভারি চ্যানেলে দেখতাম না যে একদম শুরু থেকে শুরু করে একটা চকলেট কেমনে বানাইতেছে, পাশে তোমার হচ্ছে আটা তোমার হচ্ছে বা ময়দা কাই করতেছে, এরপরে বিভিন্ন মিশাইলো, তারপরে সেখানে চিনি টিনি দিল, সেখানে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যাচ্ছে, চকলেট বের হয়ে আসতেছে, বা কেক তৈরি হয়ে যাচ্ছে, ফল তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এগুলো আমরা দেখতাম না বিভিন্ন ডিসকভারি চ্যানেলে। দেখো তো এখানে সেগুলো আছে কিনা। যে প্রথমে আমরা কাঁচামালগুলো সংরক্ষণ করলাম, ধরো হচ্ছে আমরা একটা কমলার জুস বানাবো, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে কমলাগুলো নিয়ে আসলাম কাঁচামাল, এবারে সেগুলোকে বাছাই করলাম, সেখান থেকে পচা ভালোগুলো বাছাই করলাম, এবার সেগুলোকে ভালো মতো ধুইলাম, এবারে সেগুলো খোসা ছাড়াই ছোট ছোট টুকরা করলাম। দেখো মিলতেছে কিনা, ডিসকভারি চ্যানেলে এগুলো আমাদের দেখাইতো ছোটবেলায়। এবারে সিদ্ধ করে নিলাম, এবারে সেটাকে কোটায় ভর্তি করলাম। এইবার আমরা কাজগুলো করতেছি না, তারপর বুঝতেছো? তাহলে এখান থেকে প্রশ্ন আসবে না, বাট জিনিসটা বোঝার জন্য আলটিমেটলি এই কাজগুলো করা, ঠিক আছে। সেখান থেকে আসলে পড়ার মতো আমাদের কিছু নেই, পরীক্ষা আসার মতো আমাদের কিছু নেই। আমরা নিচের দিকে যাবো, নিচের দিকে যাবো 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 যাবো, যতটুকু লাগবে ভাইরা দেখাবো, ঠিক আছে। এবং এই ক্যানিং এর ক্ষেত্রে যখন আমরা কিছুকে কি করি, সিদ্ধ করি ক্যানে ভর্তি করার জন্য বা কোটাজাতকরণ করার জন্য, এই সিদ্ধকে এই ইসের ভাষায়, ক্যানিং এর ভাষায় বা ইসের ভাষায়, কেমিস্ট্রি ভাষায় কি বলা হয়, এটাকে বলা হচ্ছে তোমার ব্লাঞ্চিং। এটাকে বলা হয় তোমার কি, এটাকে বলা হচ্ছে তোমার ব্লাঞ্চিং, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ব্লাঞ্চিং, ঠিক আছে। তাহলে ব্লাঞ্চিং মানে কি, কোনো কিছুকে সিদ্ধ করা, ঠিক আছে। ব্লাঞ্চিং মানে কি, সিদ্ধ করা। ওকে, নিচের দিকে আসো, নিচের দিকে আসো। ক্যানিং এ তরল যোগ করা লাগে না, ঠিক আছে। ওকে 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 ওকে, পানি ছোট বাদ লাগে না, অ্যাডজাস্টিং কিছুই লাগে না, এগুলো চাপ দিয়ে অ্যাডজাস্টিং লাগে না। নিচের দিকে আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসি। আছে তো অনেক কিছুই, পড়লে তো অনেক কিছুই পড়া যায়, বাট আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো সেখান থেকে পড়ে আসতে হবে, তাই না? পড়লে তো আমি তোমাকে লাইন বাই লাইন প্রত্যেকটা লাইনই পড়াই দিতে পারি, তাই না? প্রত্যেকটা লাইন বাই লাইনই তো পড়াইতে পারি, বাট আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো এখান থেকে পড়বো। স্ক্যানিং থেকে আসলে কখনোই প্রশ্ন আসে না, সেজন্য আসলে পড়ে দিচ্ছি না। ফুট লেকার, ফুট লেকার মানে কি? ফুট লেকার মানে হচ্ছে তোমার এই যে ক্যানের ভিতরে তোমার এই ক্যানের গায়ে যেন কোনোভাবে জং না লেগে যায়, ঠিক আছে। ক্যানের গায়ে যেন কোনোভাবে জং না লেগে যায়, ক্যানটা কি স্টিল না, সেখানে যেন জং না লাগে, সেজন্য আমরা কি ইউজ করি, সেখানে ফুট লেকার ইউজ করি, ঠিক আছে। তাহলে ফুট লেকারকে সেজন্য ইউজ করা হয় যেন সেখানে মরিচা না পড়ে। দেশি ফলের কোটাজাতকরণ, এখানে কিছু জিনিস জানা লাগবে, যে কোন ফল কোটাজাতকরণে কি কি ব্যবহার করা হয়, জাস্ট এতটুকুই। যে আম তোমার হচ্ছে কোটাজাতকরণে কি ইউজ করা হয়, পেয়ারা কোটাজাতকরণে কি ইউজ করা হয়, এগুলো আমরা হচ্ছে সিরিয়ালি দেখবো। তাহলে প্রথমে আসা হচ্ছে আমের কাছে, ঠিক আছে। সো কোথায় আছে, এই যে প্রথম শুরু হলো ক নম্বরে আমের কোটাজাতকরণ। সো নিচের দিকে আসো, নিচের দিকে আসো। কেমনে কি করছে আমার কিছু জানা লাগবে না। এই যে আম কোটাজাতকরণে 30 থেকে 40% চিনির দ্রবণ ইউজ করা হয় এবং 0.25% সাইট্রিক অ্যাসিড দ্রবণ ইউজ করা হয়। 30 থেকে 40% চিনির দ্রবণ এবং 0.25% সাইট্রিক অ্যাসিড মেশানো হয় কোথায়, আম কোটাজাতকরণে, ঠিক আছে। মানে আমকে কোটার ভিতরে ভর্তি করে তারপরে বিক্রি করার জন্য। এরপরে কি ভাই, এরপরে আনারস। আনারসে কি আনারসে সেম টু সেম 30 থেকে 40% চিনির দ্রবণ এবং 0.25% সাইট্রিক অ্যাসিড। তাহলে আম আনারস সেম, 30 থেকে 40% চিনি দাও এবং হচ্ছে 0.25% সাইট্রিক অ্যাসিড, এগুলো দিয়ে সংরক্ষণ করা হয়। পরে পেয়ারা একটু চেঞ্জ আছে। পেয়ারার মধ্যে তোমার হচ্ছে 10% চিনি দ্রবণ ইউজ করা হয়। ওগুলাতে কত, 30 থেকে 40 ছিল, এটা হচ্ছে 10। আর 0.06%, ওখানে ছিল 0.25। আর তোমার আম এবং আনারসে এখানে হচ্ছে 0.6% সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় এবং তার সাথে আবার 0.125% ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড ব্যবহার করা হয়, যেটা কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট পরে আসছে উপরে, তাই না? তাহলে এগুলা ব্যবহার করা হয়। সো পেয়ারাটা একটু স্পেশালি মনে রাখতে হবে। এরপর আসছে হচ্ছে কাঁঠাল। কাঁঠালে আবার হচ্ছে কি ভাইয়া, সেম টু সেম 40% চিনির দ্রবণ, 30 থেকে 40% আর 0.25% সাইট্রিক অ্যাসিড। তাহলে আম, কাঁঠাল এবং আনারস সেম, আর পেয়ারাটা তোমাকে স্পেশালি একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, এরপর নিচের দিকে আসো। সবজির কোটাজাতকরণ, সবজির কোটাজাতকরণের মধ্যে নিচের দিকে আসো। সবজির কোটাজাতকরণের জন্য অবশ্যই সবজিকে কি করতে হবে, ব্লাঞ্চিং বা সিদ্ধ করে নিতে হবে আগে, ঠিক আছে। তারপরে তোমাকে সবজিকে কোটাজাতকরণ করতে হবে। হচ্ছে ভুট্টা কত, নিচের দিকে আসো। ভুট্টার মধ্যে 2% লবণ এবং 5% চিনি, 2% লবণ 5% চিনি। এরপর নিচের দিকে আসো ভাইয়া। মটরশুটি নিচের দিকে আসো, নিচের দিকে আসো। মটরশুটিতেও তোমার কত ভাই, হচ্ছে 2% লবণ 5% চিনি। তার মানে ভুট্টা আর মটরশুটি সেম, 2% তোমার হচ্ছে লবণ, 5% হচ্ছে চিনি, 2% লবণ 5% হচ্ছে চিনি। এরপর আসো নিচের দিকে ভাইয়া।
টমেটো, টমেটোর মধ্যেও মোটামুটি কাছাকাছি, নিচের দিকে আসো। টমেটো কত, টমেটো কত, এই যে 10% সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে 5% চিনির দ্রবণ যোগ করা হয় তোমার টমেটোতে। এবারে মাছের কোটাজাতকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফল বেশি ইম্পর্টেন্ট, তারপরে মাছ, তারপরে মটরশুঁটি আর হচ্ছে তোমার এই টমেটো আর ভুট্টা। সো মাছের কোটাজাতকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট। মাছের কোটাজাতকরণের ক্ষেত্রে তুমি অবশ্যই অবশ্যই মনে রাখবা যে ভাই লবণ 2%, চিনি 2%, লবণ 2%, চিনি 2%। মাছ এবং মাংস দুটোর ক্ষেত্রে লবণ চিনি 2%, 2%। অনেকবার করে পরীক্ষাতে আসছে যে মাছ এবং মাংস সংরক্ষণে লবণ হচ্ছে 2% এবং চিনির দ্রবণ হচ্ছে 2%। তাহলে 2% চিনি এবং 2% লবণ। প্রশ্ন দেখো যে মাংস সংরক্ষণে কোনটা ইউজ করা হয়, 2% লবণ 2% চিনি, ঠিক আছে। সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা কিন্তু হয় না, ঠিক আছে। তাহলে এমসিকিউ কিন্তু আসবে পরীক্ষাতে। ওকে, তাহলে একটু নিচের দিকে আসো। মাংসের ক্ষেত্রে সেম 2% লবণ 2% চিনি, 2% লবণ 2% চিনি, ঠিক আছে। এটা কোনোভাবে ভুললে কিন্তু চলবে না। তাহলে এই হচ্ছে আমাদের খাদ্য কোটাজাতকরণ থেকে কয়েকটা লাইন আমাদের পড়তে হবে, তাই না। তাহলে এবার নিচের দিকে আসো, নিচের দিকে আসো। দেখো কত পড়া ছিল, তোমরা এগুলো পড়োই নাই। এবার আসো সাসপেনশন এবং কোয়াগুলেশন, অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো সাসপেনশন এবং কোয়াগুলেশন, তো এখানে দেখো আমাদের দ্রবণ নিয়ে যদি চিন্তা করো, যে আমাদের পানির মধ্যে যখন আমরা একটা দ্রবণ নিয়ে চিন্তা করি বা লবণ মিশাই, সে লবণটা কি দেখা যায়? আমরা যখন পানিতে লবণটা পুরোপুরি মিশাই ফেলি, লবণটা দেখা যায় না। বাট এমন যদি হয়, যেমন ধরো কাদা, কাদার মধ্যে কি বোঝা যায় যে এখানে পানি আছে, তার মধ্যে আবার সলিড আছে। কাদার কথা বলছি, মাটি, মাটি যখন পানিতে মানুষের কাদা বানাই, তো আলটিমেটলি করে কি দ্রবণের মধ্যে একদম ক্লিয়ার থাকে না? বুঝতে পারছো এখানে কঠিন পদার্থ আছে এবং সেটা কিসের মধ্যে, সেখানে কিছুটা পানি আছে, তাই তো। তাহলে দেখো আস্তে 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 উপরের দিকে যাই, ধরো একদম পানি টাইপের, তারপরে ধরো দুধ আর একটু ঘন, তারপর ধরো রক্ত আর একটু ঘন, তারপরে ধরো হচ্ছে কাদামাটি। তাহলে আস্তে 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 পানির পরিমাণ কমতেছে এবং কঠিন পদার্থ বাড়তেছে না। তাহলে এই যে তোমার যখনই তোমার এই কণাগুলা, কঠিন পদার্থের কণাগুলা যেগুলো আমরা পানির মধ্যে বা তরলের মধ্যে মিক্স করি, এগুলোর আকার বাড়তে থাকবে, তত আমরা আস্তে আস্তে কোন দিকে যেতে থাকবো। দেখো তোমার যদি দ্রবণের কণার পরিমাণ অনেক ছোট হয়, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে দ্রবণ। যদি কত হয় 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার, সেটাকে আমরা বলি দ্রবণ, ঠিক আছে। এবং যেহেতু আকার অনেক ছোট, তাই আমরা একদম দেখি না, মনে করি একদম পুরোপুরি মিশে গেছে কঠিন পদার্থগুলো, তাই না। লবণগুলো কি পানির মধ্যে পুরোপুরি মিশে যায়, কারণ কি আকার অনেক কম হয়ে যায়, কত 0.1 থেকে 2 ন্যানোমিটার। আর কলয়েড কাদেরকে বলি, 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার যে কণাগুলো, তাদেরকে আমরা বলি কলয়েড, ঠিক আছে। আর সাসপেনশন কাদেরকে বলি, যাদেরটা 500 ন্যানোমিটার থেকে বেশি। তার মানে বুঝতে পারছো সাসপেনশন সব থেকে ঘন আর দ্রবণ সব থেকে পাতলা। এখানে তোমার কি কঠিন পদার্থের অণুগুলো সব থেকে ছোট, ঠিক আছে। এবং উদাহরণগুলো দেখো, কলয়েডের উদাহরণ কে কে আছে, দুধ, বাটার, মিল্ক অফ ম্যাগনেসিয়াম। আর সাসপেনশন উদাহরণ কি আছে, রক্ত। আমরা কি জানি দুধের থেকে রক্ত কি ভারী না বা ঘন না, তাই তুমি বুঝতে পারতেছো যেগুলোর কারণ কি রক্তের ভিতরে যে কণিকাগুলো সেগুলো বড়, দুধের মধ্যে কণাগুলো থেকে বড়, সেই জন্য আলটিমেটলি এটা। তাহলে মনে রাখতে হবে কি, আমাদের পড়তে হবে দ্রবণ তো পড়া লাগে না, আমাদের পড়া লাগে মেইনলি কলয়েড আর সাসপেনশন। কলয়েড কখন বলবো, যখন কণাগুলোর আকার হবে 2 থেকে 500 ন্যানোমিটার, আর 500 থেকে বেশি হলে তাকে বলবো হচ্ছে সাসপেনশন। তাহলে তুমি বলো এখানে ধরো একটা দ্রবণ আছে, এখানে তরল আছে, সো এই যে কণাগুলো এখানে ভাসতেছে, এই কণাগুলো যদি তোমার হচ্ছে 400 ন্যানোমিটার হয়, সেটা কি হবে, সেটা হবে কি দেখো তো, 2 থেকে 500 মধ্যে হলে কি কলয়েড। তাহলে এখানে এই যে এই মিশ্রণটাকে আমরা কি বলবো, দ্রবণ বলবো। এটা কি সলিউশন, এটা কি দ্রবণ না, এটাকে আমরা বলবো হচ্ছে কলয়েড, ঠিক আছে। আর 500 থেকে বেশি হলে সাসপেনশন। এবার কলয়েড সম্পর্কে আমাদের যেটা পড়তে হবে, কলয়েডের প্রথম লাইন থেকেই সব থেকে বেশি এমসিকিউ আসছে যে কলয়েড এর সব থেকে বেস্ট উদাহরণ হলো দুধ বা মিল্ক। প্রকৃতপক্ষে দুধ হলো কলয়েড শ্রেণীর একটি ইমালশন। যাও হাতের স্যারের বই খুলে দেখো কতবার এই প্রশ্ন আসছে যে দুধ কি, দুধ হচ্ছে একটা ইমালশন, কলয়েড শ্রেণীর একটা ইমালশন, দুধ হচ্ছে একটা ইমালশন, দুধ হচ্ছে একটা ইমালশন, ঠিক আছে। এবং আলটিমেটলি কিসের আন্ডারে পড়ছে, কলয়েডের আন্ডারে পড়ছে। কলয়েড, দুধ কিন্তু দ্রবণ না, দুধ কিন্তু দ্রবণ না সাসপেনশন, দুধ হচ্ছে কলয়েড শ্রেণীর একটা ইমালশন, ঠিক আছে। এবার নিচের দিকে আসো, নিচের দিকে আসো। এই যে কলয়েড বস্তু কণাগুলো আছে, এদের দুটো ধর্ম আছে, একটা হচ্ছে ব্রাউনীয় গতি, একটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট, ঠিক আছে। এই যে কলয়েড যে কণাগুলো আছে বা কলয়েড যেটা আছে, এদের দুইটা প্রভাব আছে, একটা হচ্ছে ব্রাউনীয় গতি বা ব্রাউনিয়ান মোশন, একটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট। সো টিন্ডাল ইফেক্ট এবং ব্রাউনীয় গতি সম্পর্কে আমাদের স্পেশালি কিচ্ছু কথা জানা লাগবে। ব্রাউনীয় গতি কি, এই যে তোমাদের কণাগুলো এখানে যে আছে, এই কণাগুলো একে অপরকে যে ধাক্কাধাক্কি করে, এখানে যে বিভিন্ন ধরনের বল ক্রিয়েট করতেছে, এটাকে বলতেছে তোমার হচ্ছে কি ব্রাউনীয় গতি, এটা যে ছোটাছুটি করতেছে। আর টিন্ডাল ইফেক্ট মানে কি, টিন্ডাল ইফেক্ট মানে হচ্ছে এই কণাগুলোর উপরে লাইট পড়লে এখান থেকে রিফ্লেকশন হয় বা তোমার এখান থেকে কি হয়, বর্ণালী সৃষ্টি হয়। এটা কি করতে পারে, আলোর প্রতি রিফ্লেকশন দেখাইতে পারে, এটাকে আমরা বলি টিন্ডাল প্রভাব। তাহলে ব্রাউনীয় গতি মানে যে অনবরত ছোটাছুটি করতেছে, এটাকে বলতেছি ব্রাউনীয় গতি। আর টিন্ডাল ইফেক্ট মানে হচ্ছে যেহেতু এদের কণাগুলো বড় হওয়ার কারণে এখানে লাইট মারলে এখান থেকে রিফ্লেকশন আসে, সেই জন্য এটাকে আমরা বলতেছি টিন্ডাল প্রভাব। সো ব্রাউনীয় গতি এবং টিন্ডাল প্রভাব। এখন দেখো টিন্ডাল প্রভাব সম্পর্কে আমাদের স্পেশাল কিছু কথাবার্তা জানা লাগবে। নিচের দিকে আসো ভাই, টিন্ডাল প্রভাবের যে ব্যবহার সেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। নিচের দিকে আসো, এই দেখো
টিন্ডাল প্রভাবের যে ব্যবহার, এই যে তোমার ওরা যে লাইট রিফ্লেক্ট করতে পারে, ওদের মধ্যে লাইট পড়লে আলো পড়লে সেটাকে রিফ্লেক্ট করতে পারে, এইটা ব্যবহার করে কি করা হয় দেখো তো। যখন আমরা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করি তখন সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সাথে কোনোভাবে সেই মিশ্রণের মধ্যে ধুলা আছে কিনা, ধূলিকণা আছে কিনা সেটা বোঝার জন্য কি ইউজ করা হয়, এই টিন্ডাল প্রভাব ব্যবহার করা হয়। এই টিন্ডাল প্রভাব দ্বারা ব্যবহার করে তুমি একটা দ্রবণ এবং কলয়েডের মাঝখানে পার্থক্য করতে পারবা, যে কোনটা কলয়েড কোনটা দ্রবণ, কোনটা বেশি ঘন কোনটা কম ঘন। কি ব্যবহার করে, টিন্ডাল প্রভাব ব্যবহার করে। টিন্ডাল প্রভাব ব্যবহার করে বিজ্ঞানী সর্বপ্রথম জিগমন্ডি আলট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার করছে। আলট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে এই টিন্ডাল প্রভাবকে কাজে লাগে, ঠিক আছে। কে আবিষ্কার করছে, জিগমন্ডি। তাহলে টিন্ডাল প্রভাব থেকে ব্যবহারটা পড়তে হবে, ঠিক আছে। আর ব্রাউনীয় গতি জাস্ট খালি কনসেপ্টটা বুঝতে হবে যে অনবরত ছোটাছুটি করে, এটা হচ্ছে ব্রাউনীয় গতি, ঠিক আছে। এরপরে নিচের দিকে আসো, কলয়েডের বর্ণ থেকে কিছু কথাবার্তা বলে দেওয়া আছে, তোমরা এই দুটো লাইন একটু রিডিং করতে পারো, ঠিক আছে। একদম তোমাদের নিজের উপরে ডিপেন্ড করে, তোমরা মুখস্থ রাখবা কি রাখবা না। এখান থেকে প্রশ্ন কখনো আসে নাই বা অনেক সময় চলে আসতে পারে যে কলয়েড বড় কোনা হইলে সিলভার যে সল্টটা আছে সেটা কালার বেগুনি, ছোট হইলে কালার হচ্ছে হলুদ। এগুলো হচ্ছে মুখস্থ জিনিসপাতি, সেটা আসলে ভাই দেখানোর কিছু নাই। তোমার যদি মনে চাই তুমি হচ্ছে মুখস্থ রাখতে পারো, তোমার ব্রেনে থাকে তাহলে পড়ো, না হইলে পড়ো না, ঠিক আছে। আমার মনে থাকে নাই তাই আমি সেগুলো পড়িনি, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন মনে থাকে আসে, অনেক সমস্যা নেই। তো নিচের দিকে আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসি, আরো 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 ওকে 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 ওকে। ব্রাউনীয় গতি আমাদের পড়া হয়েছে, কলয়েড কণার সময় দরকার নেই এগুলা। নিচের দিকে আসি, কারণ কণার এইখানে খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। কলয়েডের কিছু ধরন দেওয়া আছে, যেমন অ্যারোসল একটা কলয়েড, ফোম ফোম সাবানের যে ফেনা হয় ফোম, সেই ফোম একটা কলয়েড, জেল একটা কলয়েড, ইমালশন একটা কলয়েড, সল একটা কলয়েড। সো এই যে বিভিন্ন টাইপের যে তোমার হচ্ছে কলয়েড আছে, এগুলোর উদাহরণটা খুব বেশি ইম্পর্টেন্ট। বলবে কোনটা অ্যারোসলের মধ্যে আছে, যেমন ধোয়া, বায়ুতে ভাসমান ধুলা এবং কুয়াশা, মেঘ, এরা হচ্ছে অ্যারোসল। ফোম কারা, পাকানো ক্রিম, সাবানের ফেনা, এরা হচ্ছে ফোম। জেল কারা, জেল হচ্ছে জেলি, পনির, দই এবং জুতোর কালি, তাই না, জেলের মতো না। আর ইমালশন, এই যে ইম্পর্টেন্ট, ইমালশনের মধ্যে কি আছে আমাদের, দুধ, শ্যাম্পু এবং ক্রিম, এরা হচ্ছে ইমালশন। আর সল কারা, সল হচ্ছে তোমার রং বা পেইন্ট, মিল্ক অফ ম্যাগনেসিয়া, কোষ তরল। দেখো কত ইম্পর্টেন্ট, এমসিকিউ এখানে কর্নারে দিয়ে আসলে সুন্দর মতো, যে কোষ তরল, আমাদের যে কোষের মধ্যে যে ফ্লুইড বা তরল থাকে সেটা আলটিমেটলি সল। সো পরীক্ষাতে আসবে যে কোষ তরল কি, সল, ইমালশন, জেল নাকি ফোম, অ্যান্সার করতে হবে সল। তো খালি কোনটা কি উদাহরণে জানতে হবে। আর তোমরা যে জিনিসটা বুঝতে চাও রিডিং করলেই বুঝতে পারবা। যদি আমি একটা জিনিসকে বুঝাই দিই কিরকম, দেখো এই অ্যারোসল মানে কি, অ্যারোসল মানে কি, বা ধোঁয়া বা ধূলিকণা মানে কি। ধোঁয়া কি বাতাসে করে বেড়ায় না, ভেসে বেড়ায় না। তো ধোঁয়ার মধ্যে যখন ধোঁয়াটা আমাদের নাক দিয়ে যায় তখন কি শুধু বাতাস তুমি ফিল করো নাকি আরো অনেক কিছু ফিল করো, যে ধোঁয়ার সাথে মনে হয় ধুলা আমার নাকের মধ্যে চলে গেল, তাই না। তার মানে ধোঁয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা আলটিমেটলি হচ্ছে গ্যাসের মাঝখানে কঠিন পদার্থগুলো ভাসতে থাকে, তাই তো। টোটাল জিনিসটা হচ্ছে গ্যাস যেটা বাতাসে ভাসতেছে, তার ভিতরে কি আছে, ছোট 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 কঠিন পদার্থ আছে। তাহলে দেখো তো আলটিমেটলি বিস্তারণ মাধ্যমটা হচ্ছে গ্যাস এবং গ্যাসের মধ্যে থাকে কঠিন পদার্থ, এটাই কি ধোঁয়া না। আবার ধর হচ্ছে আমি তোমাকে এই দুধ দিয়ে বুঝাই, দুধের মধ্যে কি থাকে, তুমি কোনো কঠিন পদার্থ পাও, দুধে কামড় দিলে কি তোমার হচ্ছে বালু বা কিছু পাও না। দুধ কি, দুধের তোমার যে বিস্তরণ মাধ্যম সেটাও তরল, আর দুধের মধ্যে আছেও তরল, দুধ হচ্ছে তরল তরল, ঠিক আছে। দুধ হচ্ছে তরল তরল ইমালশন। তাহলে এই জিনিসগুলো তুমি যখন পড়বা তখন তুমি বুঝতে পারবা। কুয়াশা বা মেঘ কি, কুয়াশা বা মেঘ হচ্ছে গ্যাসের মধ্যে তরল। কুয়াশা বা মেঘ যখন আমাদের হাতে লাগে, বা ধর হচ্ছে তোমার যদি সকালবেলা তুমি মাঠে বা কোথাও যায় দেখো ঘাসের উপরে কি কুয়াশার যে দানাগুলা বা পানিগুলা সেগুলো লেগে থাকে। তো সেখানে আলটিমেটলি কি ছিল, কুয়াশাগুলো হচ্ছে গ্যাস, সেগুলো যখন কোনো জায়গায় লাগতেছে সেখান থেকে পানি হচ্ছে, মানে কি গ্যাসের মধ্যে কি আছে, পানি আছে। তো এগুলো পড়লেই তুমি বুঝতে পারবে আজ কি আছে। সাবানের ফেনা কি, সাবানের ফেনা থাকে হচ্ছে তরল টাইপের, কিন্তু দেখবা ওখানে বায়ু বা গ্যাসের বাবল উঠে, তাই না। তাহলে আলটিমেটলি কি, তরলের মধ্যে গ্যাস হচ্ছে সাবানের ফেনা। এগুলো পড়লেই তুমি বুঝতে পারবে যে কোনটার মধ্যে কি আছে। এগুলো অনেক মজা, ঠিক আছে, এগুলো অনেক মজা। আমাদের এগুলো কেউ পড়াই দেয়নি ভাই, আমরা নিজেরাই পড়ছি। বাট এটা যদি না মনে রাখতে পারো তুমি উদাহরণগুলো মাস্ট কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এবং তুমি দেখো ভিনেগার বাদে এতক্ষণ পর্যন্ত কতগুলা পড়া আছে, এবং এরপরে দেখো আরো কত পড়া হিসেবে থেকে আছে, এবং অনেক সুন্দর সুন্দর পড়া এখানে আছে, ঠিক আছে। এরপর এগুলো ব্যাখ্যা দিছে আলটিমেটলি, আমাদের দরকার নেই। এবার সাসপেনশন, তো সাসপেনশন হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। সাসপেনশন হচ্ছে 500 ন্যানোমিটার থেকে বড় কণা এখানে থাকে। সাসপেনশনের মধ্যে রক্ত আছে, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট, সাসপেনশনের মধ্যে রক্ত আছে। তো নিচের দিকে যাব, এত কিছু আমাদের দরকার নাই, জাস্ট সাসপেনশনের ব্যবহারগুলো আমরা দেখবো যে সাসপেনশনের কি কি ব্যবহার আছে। দেখো ওষুধ শিল্পে সাসপেনশনের গুরুত্ব অনেক বেশি। কিসের জন্য, কারণ এই যে সাসপেনশন অবস্থায় ওষুধের কার্যকারিতা বজায় থাকে,
ঠিক আছে, সাসপেনশন অবস্থায় ওষুধের কার্যকারিতা বজায় থাকে। সাসপেনশন অবস্থায় ওষুধের তিক্ত গুণ দূর করা হয়। ওষুধ যে আমাদের কাছে তিতা লাগে, তিক্ত লাগে, এই জিনিসটা দূর করা হয় কি করা অবস্থায়? সাসপেনশন অবস্থায়। এরপরে তোমার স্থানিক প্রয়োগের জন্য ওষুধ তৈরি করা হয় তোমার কিসের মাধ্যমে? এই সাসপেনশনের মাধ্যমে। উদাহরণ দেওয়া আছে ক্যালামিন লোশন। তো এই ক্যালামিন লোশন কিসের কি? একটা তোমার সাসপেনশন। এরপরে কলেরা ভ্যাকসিন হলো একটা সাসপেনশন। দেখো কত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে কলেরা ভ্যাকসিন কি একটা সাসপেনশন। ঠিক আছে, এরপরে অন্ত্রের বা আমাদের যে তোমার ক্ষুদ্রান্ত বৃহদন্ত আছে ইন্টেস্টাইন, সেখানে ইমেজিং এর কাজে যে ব্যারিয়াম সালফেটের মিশ্রণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা সাসপেনশন। দেখছো, আমাদের অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহার করা বেরিয়াম সালফেটের মিক্সচার, সেটা হচ্ছে একটা সাসপেনশন। তাহলে সাসপেনশন থেকে কিন্তু আলটিমেটলি অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আছে। এবার আসো ভাইয়া কোয়াগুলেশন। কোয়াগুলেশন মানে কি? দেখো একটু পড়ি। বলছে কোয়াগুলেশন হলো একটা রাসায়নিক অথবা যান্ত্রিক প্রক্রিয়া যাতে কলয়েডের বিস্তারণ মাধ্যমে বিস্তারিত অবস্থায় থাকা কণাগুলোর কলয়েড কণাগুলো পিণ্ডীভূত হয়ে তলদেশে অথবা উপরে ভেসে ওঠে। জিনিসটা কি বলতে চাইছে? দেখো জিনিসটা বলতেছে যে ভাই একটু আগে বললাম যে অ্যারোসল বা তোমার হচ্ছে ধোঁয়া মানে কি? ধোঁয়া মানে হচ্ছে এখানে গ্যাস উঠতেছে, বাট তার মধ্যে ছোট 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 কি আছে? কঠিন পদার্থ আছে, তাই না? ছোট ছোট কঠিন পদার্থ আছে। সো কোয়াগুলেশন মানে হচ্ছে এই যে তোমার বিস্তারণ মাধ্যমে যে কঠিন পদার্থগুলো আছে এগুলাকে তুমি যদি একসাথে করে নিয়ে আসো তাহলে এতটুকু ধুলি করে একসাথে পাবা তুমি, এতগুলা ধুলা তুমি একসাথে পাবা। যে টোটাল গ্যাসটার মধ্যে কতগুলো ধুলা আছে এগুলা, সেগুলাকে একসাথে নিয়ে আসলাম, তাই না? মানে কি পুঞ্জীভূত করলাম, একসাথে নিয়ে আসলাম, পদক্ষেপের মতো বানাইলাম। সো কোয়াগুলেশনের কাজটা হচ্ছে আলটিমেটলি এইটা। এটাকে একটা কেমিক্যাল প্রক্রিয়া যার মাধ্যমে কি করা হয়? ওই যে তোমার যে ভিতরে যে পদার্থগুলো আছে সেগুলাকে একসাথে করা হয়, পদক্ষেপ বানানো হয়। ঠিক আছে, সো এই কোয়াগুলেশন থেকে তোমার সংজ্ঞা তো লাগবে না, তোমার কথা আসতে পারে, বাট কোয়াগুলেশন থেকে তোমার মেইনলি যেটা জানতে হবে যে কোয়াগুলেশন ক্ষমতা কার বেশি। অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোয়াগুলেশন ক্ষমতা কার বেশি। মনে রাখবা চার্জ যত বেশি কোয়াগুলেশন ক্ষমতা তত বেশি। চার্জ যত বেশি, চার্জ যত বেশি কোয়াগুলেশন তত বেশি। চার্জ যত বেশি কোয়াগুলেশন তত বেশি। তো অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, চার্জ যত বেশি কোয়াগুলেশন তত বেশি। ঠিক আছে, তো আমরা এখান থেকে জাস্ট এটাই পড়বো। ধরো হচ্ছে আমাদেরকে বলে দিল যে ভাই বলো তো যে এই তিনজনের মধ্যে কার কোয়াগুলেশন বেশি? এটা 3+, তাই ওর বেশি। এটা 2+, তারপরে ও। এটা 1+, তারপরে। ঠিক আছে, সো চার্জ যার বেশি তার কোয়াগুলেশন বেশি। তাই এগুলা বললো এটা 3, তাই এটা সব থেকে বেশি, এরপরে 2, তারপরে এটা, তারপরে এইটা, তারপরে এটা। এখন দেখো এই যে অ্যানায়নের যে কোয়াগুলেশন গুলো আছে, তোমার যদি কোনো কারণে এইটা না দিয়ে এগুলা দেয় তখন তুমি বিপদে পড়বা না? তখন কি করতে হবে? এই অ্যানায়নের একটু মনে রাখতে হবে যে প্রথমত কি আছে তোমার, এটা তো 3, এটা তো মনে রাখা লাগবে না। এরপরে কি আছে যে পটাশিয়াম ডাইক্রোমেটের পার্টটা, দেখো সালফিউরিক অ্যাসিডের বাকি পার্টটা, এবং দেখো এই যে অক্সালিক অ্যাসিডের বাকি পার্টটা, এবং লাস্ট হচ্ছে ব্রোমিন মাইনাস। তাহলে এই চারটা হচ্ছে সিরিয়াল একটু মনে রাখতে হয়। ঠিক আছে, এবং ওভারঅল এটাই বেশি আসে যে কোনটা বেশি আছে, তখন তুমি দেখবা যে যার চার্জ বেশি, কোয়াগুলেশন ক্ষমতা কার বেশি? যার চার্জ বেশি। সো অনেক ইম্পর্টেন্ট পড়ালেখা আছে, অনেক হয়তো ফার্স্ট টাইম পড়তেছো, প্রথমবার একটু কঠিন লাগবে, বাট একবার দুইবার তুমি একটু নিজে পড়ো, ক্লাসটা করার পরে তুমি একটু পড়ো, দেখবা আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, প্রথম প্রথম আমারও হচ্ছে লাগছিল যে কি রে ভাই এগুলো কি। ঠিক আছে, পরে যখন আসছে জিনিসগুলোর সাথে কি পড়ে পড়ে তোমার হচ্ছে অ্যাডাপ্ট করে ফেলো। দেখো যত কঠিন মানুষই হোক তুমি তার সাথে যখন থাকা শুরু করবা, দেখবা তোমার কাছে তাকে কি হচ্ছে, তোমার ফ্যামিলিয়ার মনে হচ্ছে। একটা সময় মনে হবে এটা তো রুট কেন, এটা তো কি কেন। তোমার এরকম অনেক ফ্রেন্ড আছে যারা দেখো পরিচয় হওয়ার আগে মনে হচ্ছে এরা তো অনেক রাগী, কথাবার্তা কি বলে দেখবো, বাট এখন মনে হয় যে আরে এইটার মতো তো ফানি মানুষ আরেকটাও নেই, তাই না? সো এরকমই। সো একবার একটু কষ্ট করে সাহস করে পড়ে ফেলো, দেখবা ইজি হয়ে যাবে। দুধের মধ্যে কোনটা কি আছে অনেক বেশি ইম্পর্টেন্ট, দুধে শতকরা সংযুক্তি। আমরা নিচের দিকে যাব, আমাদের এগুলো কিচ্ছু পড়া দরকার নাই, জাস্ট এখান থেকে দুধের যে প্রোটিন এটা পড়বো, যে দুধের প্রোটিন কি ভাইয়া? ক্যাসিন। ক্যাসিন বা এখানে লেখা আছে ক্যাজিন আর কি। সো ক্যাজিন হচ্ছে দুধের প্রধান প্রোটিন। ক্যাজিন কি? ক্যাজিন হচ্ছে দুধের প্রধান প্রোটিন। এই ক্যাজিন কয় ধরনের হয়? এই ক্যাজিন হচ্ছে টোটাল 4 ধরনের হয়। কি কি? আলফা S1 ক্যাজিন, আলফা S2 ক্যাজিন, বিটা ক্যাজিন এবং হচ্ছে কাপ্পা ক্যাজিন। এই 4 ধরনের ক্যাজিন হয়, এই 4টা জানলেই হবে। দুধের প্রধান প্রোটিন কি? ক্যাজিন। দুধের প্রধান প্রোটিন কি? ক্যাজিন। এবং দুধের যে মিষ্টতাটা কিসের জন্য আসে? দুধের মিষ্টতা আসে হচ্ছে আমাদের ল্যাকটোজ থাকার কারণে। দুধের মিষ্টি স্বাদটা কিসের জন্য আসে? দুধে ল্যাকটোজ থাকার কারণে। ঠিক আছে, এবং মায়ের দুধে কত পার্সেন্ট ল্যাকটোজ থাকে দেখো তো? মায়ের দুধে ল্যাকটোজ থাকে 7.1% এবং প্রাণীর দুধে থাকে হচ্ছে 4.6 থেকে 4.8%। মায়ের দুধে থাকে হচ্ছে তোমার 7.1% এবং প্রাণীদের দুধে থাকে হচ্ছে 4.6 থেকে 4.8%। এরপর নিচের দিকে আসো ভাইয়া, এই যে বিভিন্ন প্রাণীর দুধে কোনটা কত পার্সেন্ট করে আছে সেটা দেওয়া আছে। সেখান থেকে স্যার কয়েকটা জিনিস ব্ল্যাক করে দেওয়া আছে। তুমি কি বুঝতে পারতেছো যে স্যার বুঝতে চেষ্টা করতেছে এগুলো জানা ইম্পর্টেন্ট, এই জন্য এগুলোকে স্যার ব্ল্যাক করছে, নাকি স্যারের কালি বেশি হয়েছে যে এতগুলো থাকতে এই স্যারটাকে হচ্ছে কালো করে দিল? মানে কি কি দিছে? প্রথমত বলতেছে যে ভাই মানুষের দুধে ল্যাকটোজের পরিমাণ দেখো তো 7.1। এটা আর কারো এর থেকে বেশি আছে ল্যাকটোজ, দেখো তো ল্যাকটোজ
তাই এই জন্য এটা মার্ক করছে যে ল্যাকটোজ সব থেকে বেশি থাকে কোন প্রাণীর দুধে? মানুষের দুধে। এবার গাভী, গাভী থেকে ইম্পর্টেন্ট কোনো কিছু দেখাইছে? দরকার আছে? নাই। বা ছাগল, ছাগল থেকে ইম্পর্টেন্ট কিছু দেখাইছে? দরকার নাই। এই যে মহিষ, মহিষ থেকে কি দেখাইছে? যে মহিষের মধ্যে চর্বির পরিমাণ সব থেকে বেশি, সেটা কত? 7.4। এবং এখান থেকে বিভিন্ন বোর্ড, মেডিকেল, এমসিকিউ সব জায়গায়, ভার্সিটি সব জায়গায় এমসিকিউ আসছে। এবং যেহেতু চর্বি বেশি, আমরা জানি চর্বি থেকে শক্তি পাওয়া যায় বেশি, তাই মহিষের দুধের শক্তিও সব থেকে বেশি। দেখছো ইম্পর্টেন্ট প্রশ্ন? ভেড়ার দুধে কি বেশি ভাইয়া? ভেড়ার দুধে প্রোটিন বেশি, ভেড়ার দুধে প্রোটিন বেশি। তাহলে এই যে চারটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। মানুষের দুধে ল্যাকটোজ বেশি 7.1, মহিষের দুধে তোমার হচ্ছে চর্বি বেশি 7.4 এবং শক্তিও বেশি 110 কিলো ক্যালোরি, এবং এখানে ভেড়ার দুধে হচ্ছে তোমার 4.6। ঠিক আছে? আর উপর থেকে নরমালি একটা জিনিস পড়তে পারো যে তোমার দুধের মধ্যে টোটাল পানি থাকে কত পার্সেন্ট। ঠিক আছে? এটা একটু পড়তে পারো যে দুধে তোমার হচ্ছে পানি থাকে কত পার্সেন্ট। উপরের দিকে আসো, যে আসতে পারো না যে দুধে পানি থাকে কত পার্সেন্ট, এই জিনিসগুলো এগুলো তুমি একটু পড়তে পারো। দুধে পানি থাকে হচ্ছে 82 থেকে 88% বা 88%। শেষ, এনাফ, আর কিচ্ছু দরকার নেই। ওকে, নিচের দিকে আসো। দুধের প্রধান প্রোটিন গুলো দেওয়া আছে, কোনটাতে কত কিলো ক্যালোরি পাওয়া যায় বায়োলজিতে পড়ছো, যে চর্বিতে 9 ক্যালোরি, প্রোটিন হচ্ছে 4 ক্যালোরি এবং শর্করায় 4 ক্যালোরি, এগুলো তোমরা পড়ছো। ঠিক আছে? তো আমরা দুধ থেকে মাখন তৈরি করার জন্য কি করবো, যে দুধ থেকে মাখন কেমনে তৈরি করতে হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। যে দুধ থেকে মাখন তৈরি করার জন্য আমাদের কি কি করতে হয়? কোয়াগুলেশন। কোয়াগুলেশন, ওই যে আমরা উপরে কোয়াগুলেশন করছিলাম, সেই কোয়াগুলেশন ইউজ করা হয় দুধ থেকে মাখন তৈরি করার জন্য। মাখন কি ঘন, দুধ থেকে আস্তে আস্তে কঠিন পদার্থগুলোকে একসাথে করে নিয়ে আসে ঘন বানায় ফেলতে পারলে কি হয়ে যাবে? মাখন। কোয়াগুলেশন মানে তো তাই ছিল। দুধ থেকে মাখন তৈরি করার জন্য কি ইউজ করা হয়? কোয়াগুলেশন। ঠিক আছে? অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখানে আর কিচ্ছু লাগবে না, তুমি নিচের দিকে চলে আসো, নিচের দিকে চলে আসো, নিচের দিকে চলে আসো। যা বলছে তারা বলুক। ঠিক আছে? যা বলছে তারা বলতে থাক। এখানে এখন কথা হচ্ছে যে ভাই, তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়, কোনটা বেস্ট? তরল দুধ সংরক্ষণ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে মেইনলি, দেখো, ঠান্ডা করতে পারি। যে আমরা 10°C নিচে দুধকে সংরক্ষণ করি। দুধকে কত ডিগ্রি সেলসিয়াস নিচে সংরক্ষণ করি? 10°C। এবং আরেকটা কাজ করি, দুধে যেন কোনো কারণে কোনো জীবাণু বা কিছু না থাকতে পারে, তার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে পাস্তুরীকরণ করি। দুধে কি করি ভাইয়া? দুধ হচ্ছে পাস্তুরীকরণ করি, পাস্তুরীকরণ। এখন কথা হচ্ছে এই যে পাস্তুরীকরণ, এই ওয়ার্ডটা তুমি একটা শুনছো, যে কোনো একটা দুধের বিজ্ঞাপনে বলে না যে পাস্তুরাইজড মিল্ক, এটা হচ্ছে একটা পাস্তুরাইজড তোমার হচ্ছে দুধ। তাহলে এই যে দুধকে সংরক্ষণ করার জন্য কি করা হয়? পাস্তুরীকরণ করা হয়। ঠিক আছে? হ্যাঁ, হিমায়ন বা ঠান্ডা করা হয়, ঠিক আছে, বাট এত বেশি ঠান্ডা ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে এরকম না, দুধকে কোটার মধ্যে রাখতে হবে এরকম না, দুধে ভিনেগার দিতে হয় না, দুধ হচ্ছে পাস্তুরীকরণ করা হয়। ঠিক আছে? দুধে কি করা হয়? পাস্তুরীকরণ করে জীবাণু যেন না জন্মাইতে পারে সেই জিনিসটা করা হয়। বুঝতে পারছো? এই দেখো কত বেশি ইম্পর্টেন্ট, যে মাখনের স্থায়িত্ব বাড়ে কি করলে? লবণ মিশাইলে মাখনের স্থায়িত্ব বাড়ে। পরীক্ষাতে আসে যে মাখনের স্থায়িত্ব বাড়তে কি যোগ করা লাগে? লবণ মিশানো লাগে। কি লবণ? এই যে আমাদের খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড। আমাদের খাবার লবণ 1 থেকে 2% যদি ইউজ করে দাও, তাহলে মাখনের স্থায়িত্ব বাড়ে, মাখনটা কি হয়? স্টেবল হয়। ঠিক আছে? এবং দুধকে তুমি যদি অন্য কি কিভাবে সংরক্ষণ করতে পারো, দুধকে তুমি কি করতে পারো? 10°C নিচে সংরক্ষণ করতে পারো। এই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে, আর কিছু এখান থেকে দরকার নেই। মাখন থেকে পানি বের করা, মাখন থেকে পানি বের করার জন্য কি করতে হয়? মাখনকে চাপ দিতে হয়। ঠিক আছে? চাপে দলিত করতে হয়। চাপে দলিত করলে সেখান থেকে পানিগুলো বের হয়ে আসে। তুমি চাপ দিলে সেখান থেকে পানিগুলো বের হয়ে গেল, মাখনটা পড়ে থাকলো। তাহলে মাখন থেকে তোমার পানি মুক্তকরণ করে কি করতে হয়? চাপে দলিত করতে হয়। এখান থেকে আর কিচ্ছু বলা লাগবে না। মাখনকে চাপ তোমার হচ্ছে ই করার জন্য কি করতে হয়? চাপ দিতে হয়। জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এতটুকু বললেই না। যে মাখন থেকে পানি বের করতে হইলে বা মাখনকে পানি মুক্ত করতে হলে কি করতে হয়? চাপে দলিত করতে হয়, চাপে দলিত করতে হয়। ঠিক আছে? এই দেখো যে দুধ থেকে ছানা বা মাখন তৈরি করার প্রসেসের নাম কি? কোয়াগুলেশন। দুধ থেকে মাখন তৈরি, কোয়াগুলেশন। দুধের প্রধান প্রোটিন কোনটি ভাইয়া? ক্যাজিন, ক্যাসিন বা ক্যাজিন। ঠিক আছে? ক্যাসিন বা ক্যাজিন। মাখন থেকে ঘি উৎপাদন, এটা লাগে না, আমরা হচ্ছে নিচের দিকে যাব। এই দেখো কোন প্রাণীর দুধে ক্যালোরি বা শক্তি বেশি? মহিষের দুধে ক্যালোরি, শক্তি, চর্বি এগুলো বেশি থাকে, তাই না? আচ্ছা, মাখন থেকে ঘি আর লাগবে না, এখান থেকে যা পড়ছি এই এনাফ। ঠিক আছে? দুধের পিএইচ এর মান নিয়ন্ত্রণ অনেক বেশি ইম্পর্টেন্ট, যে দুধের পিএইচ মানটাকে আমাদের সবসময় নিয়ন্ত্রণে রাখতে হয়। তার জন্য আমরা যেটা করি, দুধের পিএইচ মানটা 6.6 থেকে 6.9 এই রেঞ্জে রাখতে হয়, নাহলে দুধ নষ্ট হয়ে যায়। দুধের পিএইচ মানটা 6.6 থেকে 6.9 এর মধ্যে রাখতে হয়, নাহলে পিএইচ নষ্ট হয়ে যায়। সো কোনো কারণে যদি দুধের পিএইচটা 6.5 এর কম হয়ে যায়, তখন আমরা যেটা করি আলটিমেটলি এখানে ক্ষার যোগ করি। আমরা জানি ক্ষার যোগ করলে পিএইচ বাড়ে। তো আমরা সেখানে তো স্ট্রং ক্ষার যোগ করতে পারবো না, একটা দুর্বল ক্ষার ইউজ করা হয়। সেটা কত? সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট দ্রবণ যোগ করা হয়। ঠিক আছে? যোগ করে তোমার দুধের পিএইচটা কত রাখা হয়? 6.6 থেকে 6.9 এর মধ্যে রাখা হয়। দুধের পিএইচ 6.9 থেকে 6.6 এর মধ্যেই রাখতে হয়। ঠিক আছে?
ওকে, পাস্টুরাইজ মিল্ক এগুলো বলে দেওয়া আছে, দরকার নাই দরকার নাই দরকার নাই। আচ্ছা, এই গেল আমাদের হচ্ছে খাবার দাবারের কথাবার্তা। তাহলে খাবার দাবার নিয়ে আমাদের কিন্তু অনেক পড়ালেখা আছে। প্রথমত খাবার নিয়ে কথাবার্তা আছে, জীবাণু নিয়ে কথাবার্তা বলে দেওয়া আছে যে খাবার তোমার হচ্ছে নষ্ট হয় কেমনে, সংরক্ষণ করবো কিভাবে। এরপরে তোমার হচ্ছে কোটাজাতকরণ নিয়ে কথাবার্তা বলে দেওয়া আছে, তারপরে সাসপেনশন, কলোয়েড, কোয়াগুলেশন এবং দুধ মাখন, এই দুটো জিনিস। তাহলে এই যে খাবার নিয়ে যে কথাবার্তাগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের এই পর্যন্ত। এরপর আসা হচ্ছে আমাদের এখন বিভিন্ন জিনিস তৈরি করবো, ভাই কর্মমুখী রসায়ন। তোমাকে কিছু কর্ম করা শিখাবে না, তোমাকে কিছু কাজ করা শিখাবে। কি কি কাজ আছে সেখানে? প্রথমত বিভিন্ন ধরনের টয়লেট্রিজ বা কসমেটিক্স, পারফিউম এগুলো আমাদের তৈরি করা আমাদের শিখাবে, ঠিক আছে। সেখান থেকে এখন আমরা একদম স্পেসিফিক ভাবে পড়বো। এতক্ষণ আমাদের অনেক কিছু পড়ছি আমরা, এখন একদম স্পেসিফিক ভাবে পড়বো। প্রথম দিকে আসো, যে দেখবা এই সব যৌগগুলো বিভিন্ন জগতে সুগন্ধি কারক হিসেবে ইউজ করা হয়। কি কি? তোমার হচ্ছে ফিনাইল ইথাইল অ্যালকোহল, জেরানিওল, তারপর হচ্ছে মেনথল, তোমার নাম শুনছো, আলফা টার্পিনল, যেটা কি তোমার পাইন তেলের মূল উপাদান। পরীক্ষাতে আসছিল মেডিকেলে যে পাইন তেলের মূল উপাদান কোনটি? আলফা টার্পিনল। পাইন তেলের মূল উপাদান কোনটি? আলফা টার্পিনল। এরপর হচ্ছে এই যে এই যৌগটার নাম কি? মাইরিসাইল পালমিটেট। সেটা কই পাওয়া যায়? তোমার হচ্ছে মৌমাছিতে পাওয়া যায়, ঠিক আছে, মৌমাছিতে পাওয়া যায়। সে যে এইসব যৌগগুলো তুমি দেখবা। আমরা প্রথম যেটা পড়বো টয়লেট্রিজ পারফিউমারি, এখানে অনেক কিছু বলে দেওয়া আছে, তুমি নিচের দিকে আসো, নিচের দিকে আসো, দরকার নাই। ক্রিম এবং লোশনের মাঝখানে পার্থক্যটা একটু বুঝো। আমরা অনেক সময় বুঝি না যে ক্রিম আর লোশনের মাঝখানে পার্থক্য কি। মনে রাখবা যে লোশনে পানি বেশি, লোশনে পানি বেশি আর ক্রিমে পানি কম, ঠিক আছে, ক্রিমে পানি কম, ঠিক আছে। আর যেটায় পানি বেশি সেটাতে তেল কম, যেটায় তেল তোমার হচ্ছে যেটায় পানি কম সেটা হচ্ছে তেল বেশি, ঠিক আছে। পানি বেশি মানে কি? লোশনে পানি বেশি মানে কি? তেল কম। লোশনে পানি বেশি মানে হচ্ছে তেল কম, আর ক্রিমে পানি কম মানে হচ্ছে তেল বেশি, ঠিক আছে। এমনি মনে রাখবা, যে কোনো একটা মনে রাখলে হবে। আমি এমনি মনে রাখতাম যে লোশনে পানি কম বেশি, লোশনে পানি বেশি। লোশনে পানি বেশি মানে কি? তেল কম। আর লোশনে পানি বেশি মানে তোমার ক্রিমে পানি কম, আলটিমেটলি তেল বেশি, এমনি মনে রাখতাম, ঠিক আছে। তো লোশন আর তেলের মাঝখানে পার্থক্য এটা যে একটার মধ্যে তেল বেশি, একটার মধ্যে পানি বেশি, এতটুকু, আর কিচ্ছু না, ঠিক আছে। ওকে, প্রথমত আমাদের প্রথম যে জিনিসটা তারা আমাকে শিখাবে সেটা হচ্ছে গোলাপ জল প্রস্তুত করা। আমরা যেটা জানবো যে ভাই গোলাপ জলে কি থাকে, গোলাপ জলে এত সুন্দর গ্রান কিসের জন্য? কারণ গোলাপ জলের মনোমুগ্ধকর সুগন্ধের কারণ হলো ফিনাইল ইথাইল অ্যালকোহল, 40 থেকে 50% জেরানিওল নামক টারপিন, এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। এতটুকু পড়ছি, ইনাফ। এখন দেখো এই যে মাখনকে পানি মুক্ত করা হয় কি করে? মাখনকে চাপ দিয়ে দলিত করে পানি মুক্ত করা হয়। দেখবো যা পরে সেগুলো সিলেট বোর্ড 2015 সালে চলে আসছে। এবং গোলাপ জল থেকে একটা জিনিসই পড়বো, গোলাপ জলের মলমুদ্ধকর সুগন্ধি কি? তোমার হচ্ছে জেরানিওল, তারপরে ফিনাইল ইথাইল, তোমার হচ্ছে অ্যালকোহল এবং হচ্ছে টারপিন। নিচের দিকে আসো, নিচের দিকে আসো। হেয়ার অয়েল, এই যে আমরা মাথায় তেল দিই সেই হেয়ার অয়েল, ডাবর আমরা হেয়ার অয়েল, তোমরা নাম শুনছো না? এই দেখো স্যারে বইতে দেওয়া আছে যে ডাবর আমরা হেয়ার অয়েল। আমি যখন এই বইটা এটা প্রথম পড়তে গেছি, আমি কি রে ডাবর আমরা হেয়ার অয়েল আবার কোথা থেকে এখানে লেখা আছে, ঠিক আছে। তখন অবাক হয়ে গেলাম যে এগুলো আছে এখানে। তো এখানে 3 ধরনের তেল, বাদাম তেল, এগুলো অনেক কিছু বলে দেওয়া আছে, কিচ্ছু দরকার নাই। তুমি নিচের দিকে আসবা, নিচের দিকে আসবা, নিচের দিকে আসবা, যে তোমার এখানে আলটিমেটলি এখানে কি ইউজ করা হয়? নারিকেল তেল ইউজ করা হয়, ঠিক আছে। এই যে ডাবর আমলা হেয়ার অয়েল টেয়ার অয়েল এগুলো কি ইউজ করা হয়? নারিকেল তেল ইউজ করা হয়, ঠিক আছে। এবং এখানে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বা টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন টিবিএইচকিউ ইউজ করা হয়, ঠিক আছে। এদের জিনিস জানলেই না, এটা জানলেই না যে এখানে কি ইউজ করা হয়? নারিকেল তেল। আর সুগন্ধি কারক হিসেবে কি ইউজ করা হয়? মেনথল, মিন্ট অয়েল, রোজমেরি, এগুলো ইউজ করা হয়। জাস্ট এতটুকু জানলেই না, ঠিক আছে। হেয়ার অয়েল থেকে এত বেশি ইম্পর্টেন্ট না। ট্যালকম পাউডার অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ট্যালকম পাউডার থেকে প্রথম যে প্রশ্ন করবে যে ভাই ট্যালকম পাউডারে মেইনলি কি ইউজ করা হয়? নাম কি? ট্যালকম। ট্যালক ইউজ করা হয়, ট্যালক। ট্যালকম পাউডারে প্রথম থেকে ইউজ করা হয় ভাই, ট্যালকম পাউডারে ইউজ করা হচ্ছে ট্যালক। ট্যালকম পাউডারের মূল উপাদানের নাম কি? ট্যালক। ট্যালক এখান থেকে এর নাম হচ্ছে ট্যালকম পাউডার। সেই ট্যালকম পাউডারের যে তোমার ট্যালক, এই ট্যালকের সংকেত অনেকবার করে পরীক্ষাতে আসছে যে 3টা ম্যাগনেসিয়াম অক্সাইড, 4টা সিলিকন ডাইঅক্সাইড এবং 1টা পানি, এটাকে বলা হচ্ছে তোমার ট্যালক, ঠিক আছে। 3টা ম্যাগনেসিয়াম অক্সাইড, 4টা সিলিকন ডাইঅক্সাইড এবং পানি, এটাকে বলা হয় কি ভাই? ট্যাল। বাংলায় বললে হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, ঠিক আছে। সো বারবার এটা পরীক্ষাতে আসে। ট্যালকম পাউডারের মূল উপাদান কি? ট্যালক। ট্যালকম পাউডারের মূল উপাদান কি? ট্যালক, ঠিক আছে। এখন এই যে ট্যালকম পাউডারে কোনটা কি ইউজ করা হয় নিচের দিকে আসবে, চার্টে দেওয়া আছে যে মেইনলি ট্যালক থাকে এত পার্সেন্ট, পার্সেন্টেজ জানা লাগবে না। বাট এই যে এখানে দেখো অ্যান্টিসেপটিক রূপে কি ইউজ করা হয় এই ট্যালকম পাউডারের মধ্যে? ট্যালকম পাউডার কিসের জন্য ইউজ করা হয়? ঘামাচি এগুলো মারার জন্য। তো সেখানে অ্যান্টিসেপটিক লাগবে না, জীবাণু মারার জন্য। তাহলে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয় জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট ইউজ করা হয় কিসের জন্য? অ্যান্টিসেপটিক। আর সুগন্ধ বস্তু হিসেবে তুমি দেখবা মেনথল, তারপরে জেরানিওল, এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, ট্যালকম পাউডার প্রস্তুতি আমাদের লাগবে না, ঠিক আছে। জাস্ট কি ইউজ করা হয় এতটুকু জানবো। ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? ট্যালক। সংকেত কি? 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4টা সিলিকন ডাইঅক্সাইড, 1টা পানি। নাম কি? হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট।
কি ইউজ করা হয় অ্যান্টিসেপ্টিক রূপে? অ্যান্টিসেপ্টিক ইউজ করা হচ্ছে জিঙ্ক অথবা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট এবং সুগন্ধ বস্তু হিসেবে মেন্থল। শেষ, এতটুকু। এবারে বেবি পাউডার, ভাই বেবি পাউডার আলটিমেটলি ট্যালকম পাউডার থেকে তৈরি করা হয়। জাস্ট এখানে বেবি পাউডারে এক্সট্রা একটা জিনিস থাকে, সেটা হচ্ছে বোরিক অ্যাসিড। এতটুকুই পার্থক্য। এখানেও কি থাকে ভাইয়া? মেইনলি ট্যালকম পাউডারই থাকে, ট্যাল কি থাকে, ঠিক আছে। বাট এখানে অ্যান্টিসেপ্টিক রূপে ওই যে জিঙ্ক অথবা ম্যাগনেসিয়াম স্টিয়ারেটে থাকে, একটা অ্যান্টিসেপ্টিক এক্সট্রা অ্যাড হয়, তার নাম কি? তার নাম হচ্ছে বোরিক অ্যাসিড। এবং স্যার এখানে আমার স্টার মার্ক দিছে, তুমি কেন পড়বা না বলো? তাহলে এই যে তোমার শিশুদের যে বেবি পাউডার, সেখানে আলটিমেটলি একটা জিনিসই থাকে, শিশুদের আর বড়দের মাঝখানে পার্থক্য একটাই, যে বড়দের ট্যালকম পাউডারে বোরিক অ্যাসিডটা থাকে না, শিশুদের হচ্ছে বোরিক অ্যাসিডটা থাকে। কথা বুঝতে পারছো? এটা ইম্পর্টেন্ট। ওকে, সো এরপর আসো ভাই ভ্যানিশিং ক্রিম। সো ভ্যানিশিং ক্রিম, এরপর আছে কোল্ড ক্রিম। সো ভ্যানিশিং ক্রিম আর কোল্ড ক্রিম এই দুটোর মাঝখানে পার্থক্য নিচে একটা চার্ট দেওয়া আছে, আমরা সেখান থেকে পড়বো, এখানে কোনো বাংলা লেখা পড়বো না, ঠিক আছে। আর যখন একটা প্রশ্ন সলভ করবো, যেটা ট্যালকম পাউডারের মূল উপাদান কি? ট্যাল্ক, 3টা ম্যাগনেসিয়াম অক্সাইড, 4টা সিলিকন ডাইঅক্সাইড, পানি। শেষ, ঠিক আছে। কুমিল্লা বোর্ড 2015 সালে আসছে। সো আসো নিচের দিকে আসো, আমাদের ফার্স্ট আছে ভ্যানিশিং ক্রিম, অনেক কথাবার্তা বলে দেওয়া আছে, কিচ্ছু লাগবে না এখান থেকে, যা পড়বো সব 4টা থেকে। এরপর আছে কোল্ড ক্রিম, ঠিক আছে। কোল্ড ক্রিম, নিচের দিকে আসো, নিচের দিকে আসো, নিচের দিকে আসো, অনেক কথা বলে দেওয়া আছে। বলুক বেবি পাউডারে কি ইউজ করা হয়, কোনটি অ্যান্টিসেপ্টিক রূপে? বোরিক পাউডার ব্যবহার করা হয়। বেবি পাউডারে বোরিক অ্যাসিডটা এক্সট্রা ব্যবহার করা হয়। এই যে এই 4টা আমরা পড়লেই ভ্যানিশিং ক্রিমও যা হবে, আমাদের কোল্ড ক্রিমও পড়া হয়ে যাবে। হ্যাঁ, ভ্যানিশিং ক্রিম এই জিনিসটা আলটিমেটলি কি জানো? ভ্যানিশিং ক্রিমটা হচ্ছে আলটিমেটলি আমাদের লোশন, ঠিক আছে। ভ্যানিশিং ক্রিমটা আলটিমেটলি কি? আমাদের লোশন। ভ্যানিশিং ক্রিমটা কি? ভ্যানিশিং ক্রিম হচ্ছে একটা লোশন। আর কোল্ড ক্রিম কি জানো? কোল্ড ক্রিম হচ্ছে আসল ক্রিম যেটা, সেটা, ঠিক আছে। সো ভ্যানিশিং ক্রিমের নাম হয়তো ভ্যানিশিং আছে, পাশে আবার বলা হয় স্নো, ঠিক আছে। সো ভ্যানিশিং ক্রিম হচ্ছে এক প্রকার লোশন, আর কোল্ড ক্রিম হচ্ছে প্রকৃতপক্ষে ক্রিম। সো আমরা একটু আগে বলছি যে লোশনে পানি বেশি, তাই তো? লোশনে পানি বেশি। সো পানি বেশি মানে কি? সেখানে পানির মধ্যে তেলগুলা ভাসবে, কারণ পানি বেশি তেল কম, সো পানির মধ্যে তেল ভাসবে। আর কোল্ড ক্রিমে কি বলছি? পানি কম, সেখানে তেল বেশি। তাহলে দেখো তেল বা অয়েলের মধ্যে পানি ভাসবে। সো ওয়াটার ইন অয়েল ইমালশন, এগুলোকে আমরা কিভাবে বলি জানো? এই দেখো O/W মানে কি বোঝাচ্ছি? যে পানির মধ্যে, ওয়াটারের মধ্যে তেল আছে, সেটা মানে কি? অয়েল ইন ওয়াটার, তাই তো? ওয়াটারের মধ্যে তেল আছে, অয়েল ইন ওয়াটার। এন্ড এটা কি? এটা বলতেছি ওয়াটার ইন অয়েল, সেটা মানে কি? যেটা লাস্টে থাকবে সেটা বেশি। সো কোল্ড ক্রিমে তেল বেশি, এবং তোমার এটা কি? লোশন বলছি না? লোশনে কি? পানি বেশি, W, ঠিক আছে। তাহলে প্রথম বেসিক পার্থক্য হচ্ছে এটা, এটা হচ্ছে তেল পানি, আর এটা হচ্ছে পানি তেল। তুমি যখন একবার পড়ে ফেলবা জিনিসটা, তখন তোমার হচ্ছে এই জিনিসটা এমনি মনে থাকবে। সেকেন্ড কথা, ভ্যানিশিং ক্রিমে ব্যবহার করা হয় স্টিয়ারিক অ্যাসিড এবং গ্লিসারিন মনোস্টিয়ারেট। অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসছে। ভ্যানিশিং ক্রিমে ব্যবহার করা হয় স্টিয়ারিক অ্যাসিড এবং গ্লিসারিন মনোস্টিয়ারেট, আর এখানে ব্যবহার করা হয় মিনারেল অয়েল বা তরল প্যারাফিন। এই যে এইটা পরীক্ষাতে আসছে, যে তরল প্যারাফিন ব্যবহার করা হয় কোথায়? কোল্ড ক্রিমে। তরল প্যারাফিন ব্যবহার করা কোল্ড ক্রিমে। সেটা কই পাওয়া যায়? মৌমাছির সাদা মোমের মধ্যে পাওয়া যায়। এবং গ্লিসারিন সম্পর্কিত আরো কিছু ব্যবহার করা হয়, তবে ইম্পর্টেন্ট হচ্ছে বোরাক্স ব্যবহার করা হয়। দেখো বোরাক্স, কোল্ড ক্রিম থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস, তরল প্যারাফিন ব্যবহার করা হয়, বোরাক্স ব্যবহার করা হয়। এবং বোরাক্সের সংকেত পরীক্ষাতে আসছে, সব জায়গাতে আসছে, যে বোরাক্স কে বলা হয় Na2B4O7। Na2B4O7 কে বলা হয় বোরাক্স। এরপর আসো ভ্যানিশিং ক্রিমেও ময়শ্চারাইজার হিসেবে গ্লিসারিন ব্যবহার করা হয়, এখানেও গ্লিসারিন ব্যবহার করা হয়, ঠিক আছে। গ্লিসারিন ব্যবহার করা হয়, সেখান থেকে এক্সট্রা কিছু জানার নাই। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে তোমার অয়েল ইন ওয়াটার, ওটা হচ্ছে ওয়াটার ইন অয়েল। এটা হচ্ছে তোমার গ্লিসারিন মনোস্টিয়ারেট ব্যবহার করা হয়, ওইখানে হচ্ছে তরল প্যারাফিন বা হচ্ছে তোমার বোরাক্স ব্যবহার করা হয়। বোরাক্সের সংকেত Na2B4O7। প্রত্যেকে বারবার বলতে সেই জন্যই, কারণ অনেকে প্রথমবার দেখতেছো, তাদের মাথায় জিনিসটার জন্য গাইথা যায়। লিপস্টিক থেকে একটা জিনিসই লাগবে, যে লিপস্টিকের প্রধান উপাদান কি? লিপস্টিকের প্রধান উপাদান হচ্ছে মোম এবং তেল। শেষ, আর কিচ্ছু বলা লাগবে না। লিপস্টিকের প্রধান উপাদান হচ্ছে মোম এবং তেল। এতটুকু দেখতে পারো যে লিপস্টিকের মধ্যে কি থাকে? টাইটানিয়াম ডাইঅক্সাইড থাকে। শেষ, আর কিচ্ছু জানা লাগবে, কিচ্ছু জানা লাগবে না, ঠিক আছে। লিপস্টিকের মূল উপাদান মোম এবং তেল। শেষ, আর লিপস্টিক থেকে এত কিছু পড়া দরকার নেই, ঠিক আছে। লিপস্টিকের মূল উপাদান কি? মোম। প্রশ্ন কই থেকে আসবে ভাই, এটা আমরা জানি, ঠিক আছে। এগুলোই আসবে, সবাই জানে। তুমি একবার মেমোরিটা পড়ো, তুমি বলতে পারবা যে এগুলোই আসবে, ঠিক আছে। আমি পরিস্থিতি ক্ষেত্রে বলতে পারতেছি, তাই না? এমন তো আমি জাদুকর। এবার সবাই আফটার শেপ, ভাই আফটার শেপ। সো এই আফটার শেপ সম্পর্কে তুমি কি জানতে হবে? যে আফটার শেপে অ্যান্টিসেপ্টিক রূপে কি ইউজ করা হয়? ডিন্যাচার্ড অ্যালকোহল 40। ডিন্যাচার্ড অ্যালকোহল মানে কি? আমাদের ইথানল ভাই যে আছে না, H2C2H5OH, বা তোমরা এইভাবে চিনো যে CH3CH2OH, ইথানল, এটাকে বলা হয়েছে তোমার কি? ডিন্যাচার্ড অ্যালকোহল। এই ডিন্যাচার্ড অ্যালকোহল ব্যবহার করা হয় অ্যান্টিসেপ্টিক রূপে।
এরপরে ময়েশ্চারাইজার রূপে কি ব্যবহার করা হয়? গ্লিসারিন বা অ্যালোভেরা বা অলিভ অয়েল বা জলপাইয়ের যে তেল এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে অ্যান্টিসেপ্টিক একটু দেখলা, আফটার শেভে, এবং হচ্ছে ময়েশ্চারাইজারটা দেখলা, মানে শেভ করার পরে ফেসের মধ্যে যেটা দেয় সেটা হচ্ছে আফটার শেভ। তো সেখানে অ্যান্টিসেপ্টিক বা জীবাণু মারার জন্য ডিনেচার্ড অ্যালকোহল বা ইথানল এবং গ্লিসারিন, অ্যালোভেরা বা অলিভ অয়েল থাকে কি হিসেবে? ময়েশ্চারাইজার হিসেবে, পিচ্ছিল করতে, আমাদের এই ফেসের স্কিনটা শেভ করার পরে পিচ্ছিল করতে এটা ইউজ করা। ঠিক আছে, ওকে, শেষ, আফটার শেভ পড়া শেষ। এবার আসো মেহেদি। মেহেদি থেকে দুইটা কথা জানা লাগবে, কি? নিচের দিকে আসো, যে মেহেদির মূল উপাদানের নাম লাসন। কই আসছে জানো? কই আসছে? বুয়েট, প্রিলি, 22-23। বিশ্বাস হয়? কই থেকে প্রশ্ন আসছে বুয়েটে? বুয়েটে টিচার এখানে নাম পড়ে প্রশ্ন করছে, বুঝতে পারছো? সারা কি শুধুমাত্র ভিনেগার পড়ছে কর্মমুখী রসায়ন থেকে? পরের বছর দিয়ে দিবে যে লিপস্টিকের প্রধান উপাদান কি? মোম অথবা ওয়্যাক্স। তাহলে এই দেখো, মেহেদির মূল উপাদান হচ্ছে লাসন। লাসনের সংকেতটাও আসছে যে 2-হাইড্রোক্সি-1,4 ন্যাপথাকুইনন, 2-হাইড্রোক্সি-1,4 ন্যাপথাকুইনন, 2-হাইড্রোক্সি-1,4 ন্যাপথাকুইনন। সংখ্যাটা চাইলে দেখে নিতে পারো, বাট সংকেত তার এমসিকিউতে খুবও আসে না। তো 2-হাইড্রোক্সি-1,4 ন্যাপথাকুইননের নাম হচ্ছে লাসন, যেটা হচ্ছে মেহেদির মূল উপাদান। এটা কারণে আলটিমেটলি লাল কালারটা হয়। এবং মেহেদির পিএইচ এর মানটা যখন 5.5 এর মধ্যে হয় তখন এটা ভালো কাজ করে। মেহেদির পিএইচ এর মান যদি 5.5 হয় তাহলে সেটা ভালো কাজ করে। দুইটা ইনফরমেশন, মেহেদির মূল উপাদান লাসন, পিএইচ কত? 5.5। শেষ, আর কিছু বলা লাগবে না। মেহেদি পাতা শেষ। ওকে, গোলাপ জল গেল। এরপরে ব্যবহারিক দরকার নাই। গ্লাস ক্লিনার এবং হচ্ছে তোমার টয়লেট ক্লিনার, দুটোর মাঝখানে পার্থক্য বুঝো। গ্লাস ক্লিনারে থাকে কি? গ্লাস ক্লিনারে থাকে হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। গ্লাস ক্লিনারে থাকে কি? গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনারের মেইন পার্থক্য এটা। গ্লাস ক্লিনারে থাকে হচ্ছে অ্যামোনিয়ার পানি। অ্যামোনিয়ার পানি মানে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে থাকে হচ্ছে সোডিয়ামের পানি বা সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে কি? তোমার টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনার। তাহলে মেইন পার্থক্য কি? মেইন পার্থক্য হচ্ছে এখানে থাকে অ্যামোনিয়ার দ্রবণ, এখানে থাকে সোডিয়ামের দ্রবণ। তাহলে সোডিয়ামের দ্রবণ টয়লেট ক্লিনার বা সোডিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে গ্লাস ক্লিনার। ভাই অনেক সময় প্রশ্ন আসে যে গ্লাস ক্লিনারে এটা ব্যবহার করলে কি সমস্যা? সো দেখো, এইটা অনেক ক্ষয়কারক। সো গ্লাসে দিলে গ্লাসের ক্ষয় করে ফেলতে পারে। একটা জিনিস যদি পরিষ্কার করতে গিয়ে সেটা ক্ষয় করে ফেলে, তাহলে সেটা দিয়ে কি তুমি এটাকে পরিষ্কার করবা? না। ঠিক আছে, তাহলে এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে না। তাহলে মেইন পার্থক্যটা এখানে যে গ্লাস ক্লিনার থাকে অ্যামোনিয়ার দ্রবণ কত পার্সেন্ট? 28%, অনেক বেশি ইম্পর্টেন্ট। গ্লাস ক্লিনার থেকে এই প্রশ্নই আসবে যে গ্লাস ক্লিনারের মূল উপাদান কি? অ্যামোনিয়ার দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কত পার্সেন্ট? 28%। এবং এই দেখো প্রশ্ন আসছে যে মেহেদির রঙের কারণ কি? লাসন। ঠিক আছে, যে টপিকটা আমরা আগে পড়বো সেটা দেখবো, পরে প্রশ্ন আসছে রাজশাহী বোর্ড 2015 সাল। ঠিক আছে, এরপরে তোমার নিচের দিকে আসো, নিচের দিকে আসো, নিচের দিকে আসো। টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনারে কি থাকে? কস্টিক সোডা বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। শেষ। ওটা মেইন উপাদান ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপরে এখান থেকে আরো কিছু পড়া লাগবে। কি পড়া লাগবে টয়লেট ক্লিনার থেকে? যে টয়লেট ক্লিনারে ব্লিচিং এজেন্ট হিসেবে জীবাণু মারার জন্য ব্যবহার করা হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, CaOClCl বা ব্লিচিং পাউডার। নাম তো শোনা হি হোগা, তাই না? CaOClCl, মনে পড়ে? CaOClCl বা ব্লিচিং পাউডার কই ইউজ করা হয়? টয়লেট ক্লিনারে। দেখছোই তো, বা ইউজ করতেও দেখো, তাই না? তাহলে টয়লেট ক্লিনারে কি ইউজ করা হয়? ব্লিচিং এজেন্ট রূপে জীবাণু মারার জন্য ব্লিচিং পাউডার ইউজ করা হয়। এবং আরেকটা জিনিস দেখো, এখানে ব্লিচিং এজেন্ট রূপে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার, এবং তোমার দুর্গন্ধ, দুর্গন্ধ এবং জীবাণুকে মারার জন্য, দুর্গন্ধ এবং জীবাণুকে মারার জন্য ইউজ করা হয় ফেনল। অনেক বেশি ইম্পর্টেন্ট যে দুর্গন্ধ এবং জীবাণুনাশক রূপে ব্যবহার করা হয় ফেনল, আর ব্লিচিং এজেন্ট রূপে জীবাণুনাশক মারার জন্য কি? আলটিমেটলি আমাদের ব্লিচিং পাউডার। তাহলে প্রশ্ন কিরকম আসবে ভাইয়া? প্রশ্ন আসবে ব্লিচিং এজেন্ট রূপে কোনটা? ব্লিচিং পাউডার বা CaOClCl। জীবাণুনাশক বা দুর্গন্ধনাশক হিসেবে ব্যবহার করা হয় ফেনল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টয়লেট ক্লিনার। ঠিক আছে, এই হচ্ছে টয়লেট ক্লিনার। তাহলে গ্লাস ক্লিনার টয়লেট ক্লিনারের মূল পার্থক্যটাই হচ্ছে এই জায়গাতে। ওকে, তাহলে নিচের দিকে আসো। কেমনে করছে এগুলো আমাদের জানা দরকার নেই। ঠিক আছে, এগুলো রিটেন ক্লাসে জানতে হয়, বাট আমাদের যে প্রশ্ন করে না, খালি ভিনেগার থেকে প্রশ্ন করে, তাই তুমি একদম শুনে আসছো যে ভিনেগার, ভিনেগার পড়লেই না, ভিনেগার পড়ে যা একটা সিকিউ কমন পেয়ে যাবি, তাই না? সো আমি চাই যে কোনো না কোনো বছর এখান থেকে প্রশ্ন করুক। ঠিক আছে, তখন যেন পোলাপান আটকায় না, আটকাইলে পোলাপান পড়ালেখা করে না, বুঝতে পারছো? সো যে টয়লেটের দুর্গন্ধ, দাগ দূর করতে ব্লিচিং এজেন্ট রূপে ব্যবহার করা হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার, আর জীবাণু মারতে হইলে বা দুর্গন্ধ নাশ করতে হইলে ফেনল ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, টয়লেট ক্লিনারে কেন এটা ব্যবহার করছি? এটা ব্যবহার করতে পারি না, আগেই বলছি যে এটা ব্যবহার করলে আমাদের টয়লেট ক্লিনার ঠিক থাকবে, বাট গ্যাস গ্লাস, যেটা গ্লাস কিন্তু ক্ষয় হয়ে যাবে, সেটা করা যাবে না। ঠিক আছে, আর সাধারণ কাচে কোনটা থাকে? রাসায়নিক কাচ বা শক্ত কাচে পটাশ গ্লাসে কোনটা থাকে? পাইরেক্স গ্লাসে কোনটা থাকে? এগুলো ল্যাবরেটরি নিবদ্ধ ব্যবহারে পড়ি না, এগুলো আমরা ল্যাবরেটরি নিবদ্ধ ব্যবহারে এগুলো পড়ছি না। এখান থেকে জাস্ট একবার রিভাইজ দিয়ে ফেলবা, শেষ। ওকে ওকে ওকে, নিচের দিকে আসো, নিচের দিকে আসো। পরের টপিকের নাম ভিনেগার। এই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক। তুমি আমারে বলো ভাই, তুমি আমারে বলো ভিনেগার আসার আগ পর্যন্ত তুমি কত কিছু করছো।
ভিনেগার আসার আগ পর্যন্ত তুমি কত কিছু পড়ছো, এবং এই চ্যাপ্টারের মেন বই পড়ার আগে কে কে জানতা যেখানে এত কিছু আছে? আমি তো অবাক, অ্যাডমিশনে আমাদের কেউ তো কেউ বলে নাই যে ভাই মেন বই পড়তে হয়, আমাদের কেউ কেউ এই জিনিসটা বলে নাই, অ্যাডভাইস করে নাই, বুঝাই নাই। আমরা পরে গিয়ে বুঝছি যে মেন বই পড়ার গুরুত্বটা কতটুকু। আমরা যখন অ্যাডমিশনে গিয়ে পাগলের মতো মেন বই পড়ছি, তখন আমরা অবাক হয়ে গেছি যে আচ্ছা এত কিছু আছে আমরা পড়ি নাই, তাহলে পরীক্ষাতে এমসিকিউ আসলে আবার আফসোস করতাম যেটা কই দিকে আসছে। ঠিক আছে, তাহলে শুধু সিকিউ এমসিকিউ সলভ করলে মেন বই না পড়লে হয় না ভাই। ছোটবেলা থেকে তুমি মেন বই পড়ে পড়ে আসতেছো, বাট এই ইন্টার এসে অনেক বড় সিলেবাস, তোমরা মেন বই না পড়ে খালি সিকিউ এমসিকিউ পিছনে দৌড়তো। হ্যাঁ ঠিক আছে, সিকিউ এমসিকিউ তে নাম্বার উঠানো যায়, বাট একদম 95, 100, 98, 100 উঠাইতে গেলে কি করা লাগে? সবকিছু জানা লাগে। অ্যাডমিশন ভালো করতে হলে মেন বই জানতেই হবে। ঠিক আছে, এই যে লাস্ট ইয়ার ভিনেগার, এখন এটা অনেকেই পারো, কারণ যেহেতু ভিনেগার পড়ছো, যে ভিনেগার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণ। ঠিক আছে, বাট যখনই যাবা আগের এমসিকিউটা একটা আগের টপিকের এমসিকিউটা সলভ করে ফেলবা। টয়লেট ক্লিনারে কি ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং গ্লাস ক্লিনারে কি তোমার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে গ্লাস। ঠিক আছে, ওকে। এখান থেকে আমাদের কি পড়তে হবে ভাইয়া? এটা প্রস্তুতিটা তোমরা জানো, গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? সো এই যে ভিনেগার প্রস্তুতি বা মল্ট ভিনেগার প্রস্তুতি, সো আমরা কি করতে পারি? আমরা হচ্ছে আখ এবং খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ চিনি থাকে। আখ এবং খেজুরের রসে 16 থেকে 20% চিনি থাকে, তো সেখান থেকে চিনি বা সুক্রোজটাকে নিয়ে সেখান থেকে ভিনেগার তৈরি করতে পারি, তাই না? তাহলে দেখো নিচের দিকে আসো, আমাদের ভিনেগার প্রস্তুতির দুইটা প্রসেস দেওয়া আছে, যে আমরা সুক্রোজকে নিয়ে সেখানে ইনভার্টেজ এনজাইম দিলাম, 37°C তাপমাত্রায় তৈরি হলো তোমার ইনভার্ট চিনি। ঠিক আছে, ইনভার্ট চিনিতে কি থাকে? একটা হচ্ছে তোমার গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ, দুটাকে একসাথে বলা হয় ইনভার্ট চিনি। সো পরীক্ষাতে আসে নিচের কোনটি ইনভার্ট চিনি? ইনভার্ট চিনি একসাথে বললে তোমার হচ্ছে দুইটা C6H12O6, যার মধ্যে একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ। সো দেন এই ইনভার্ট চিনিটাকে নিয়ে তুমি যদি জাইমেস এনজাইম দাও, 20 থেকে 40°C তাপমাত্রায় তৈরি হবে ইথানল। তাহলে এই পর্যন্ত তুমি তৈরি করলা। এরপরে দুইটা প্রসেস আছে, তুমি ডিরেক্ট অ্যাসিটোব্যাক্টর দিয়ে করতে পারো। তুমি অ্যাসিটোব্যাক্টর দিলে ডিরেক্ট ইথানল থেকে অ্যাসিটোব্যাক্টর দিয়ে কই হয়ে যাবে? অ্যাসিটিক অ্যাসিড। অথবা তুমি যেটা করতে পারো, মাইক্রোডার্মা অ্যাসিটি দিতে পারো 35°C তাপমাত্রা, তাইলে তোমার এখান থেকে 10% তোমার ভিনেগার প্রস্তুত হবে। বাট পার্থক্যটা কি? এখান থেকে তৈরি হবে 6%। তুমি যদি অ্যাসিটোব্যাক্টর দাও, তাহলে এখানে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা থাকবে 6%, আর এইখানে থাকবে হচ্ছে 10%। ঠিক আছে, তাহলে 10% হইতে হলে মাইক্রোডার্মা অ্যাসিড দিতে হবে, আর 6% হইতে হলে তোমার অ্যাসিটোব্যাক্টর দিতে হবে। এবং বিক্রিয়া তোমরা পারো, সুক্রোজ চিনি থেকে ইনভার্ট চিনি, সেখান থেকে তোমার কি করতে হবে? বিক্রিয়া করে ইথানল, ইথানল থেকে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখন ইথানোয়িক অ্যাসিড 6% চাইলে অ্যাসিটোব্যাক্টর, 10% চাইলে মাইক্রোডার্মা অ্যাসিড। শেষ। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার, শেষ হইলো। ঠিক আছে, এবং খাদ্যদ্রব্য কেমনে সংরক্ষণ করে? ও কি ভাই? একটা অ্যাসিড CH3COOH, তো সেখান থেকে কি হয় তোমার হচ্ছে এই CH3COO মাইনাসটা আলাদা হয়ে যায়, এবং H প্লাস। বারবার বলছি যে অ্যাসিডের H প্লাসটা গিয়ে আলটিমেটলি কি করে? ওই জীবাণুকে মেরে ফেলে বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এই হচ্ছে আমাদের তোমার কর্মমুখী রসায়ন। তুমি আমাকে বলো যে কর্মমুখী রসায়নে তুমি ভিনেগার শুধু ভাবছিলা, তাই না? বাট তুমি দেখো কত কিছু আছে, লাস্টে এগুলো লাগে না যে তোমার কোন কোন এনজাইম কই পাওয়া যায়, এগুলো বলে দিছে। ঠিক আছে, তো এটা আলটিমেটলি বায়োলজিতে পড়ার কথা। তারপরে স্যার যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো পড়বা। যে ইনভার্টেস চিনিতে তুমি ইউজ করলা, সেই ইনভার্টেস চিনি ইস্ট এবং ক্ষুদ্রান্তের রসের মধ্যে পাওয়া যায়। ম্যালটেস এনজাইম কই পাওয়া যায় ভাইয়া? ইস্ট, মল্ট এবং ক্ষুদ্রান্তের রসে পাওয়া যায়। জাইমেস এনজাইম পাওয়া যায় ইস্ট। তুমি কি দেখতেছো যে ইস্ট থেকে জাইমেস এনজাইম পাওয়া যায়, ম্যালটেস এনজাইম পাওয়া যায়, ইনভার্টেস এনজাইম পাওয়া যায়। এরপর নিচের দিকে আসো, ইনসুলেস, এগুলো অনেক কিছু বলে দেওয়া আছে। ট্রিপসিন, পেপসিন, চিনতেছো? বায়োলজি যারা পড়ো, ঠিক আছে, সেগুলো কই থেকে পাওয়া যায় সেগুলো বলে দেওয়া আছে। এটা তো আর কেমিস্ট্রি পড়ালেখা না। তাহলে এই হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন। অনেক পড়ালেখা আছে, পড়তে গেলেই বুঝবা যে চ্যাপ্টার আসলে কত পড়ালেখা আছে। সো আমি চাইতেছিলাম যে তোমাদের এই চ্যাপ্টারটা সুন্দরভাবে কমপ্লিট করা। প্রত্যেকটা জিনিস পড়ার পর একবার, দুইবার, তিনবার করে রিপিট করছি, কারণ আমি জানি অনেকে প্রথমবারের মতো পড়বা, তোমাদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য এত সময় নিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা করলাম। তাহলে আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝতে পারছো। একবার করবা, ফার্স্টে বার তোমার অপরিচিত লাগতে পারে, সেকেন্ড বার করলে তোমার পরিচিত হয়ে যাবে, তৃতীয়বার করলে তোমার ভালো লাগবে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তো আশা করি সবাই পড়ালেখা করবা ঠিকঠাক ভাবে। মেন বই পড়ার গুরুত্বটা আস্তে আস্তে বুঝতে চেষ্টা করবা। যখন তুমি এখান থেকে দিয়ে পরীক্ষা হলে যাই দেখবা যে ভাইয়া যেগুলো পড়তেছে মেন বই থেকে সেগুলো এমসিকিউতে কমন আসছে, তখন আস্তে আস্তে মনের মধ্যে ভালো লাগা কাজ করবে। তাহলে সবার সাথে দেখা হবে পরবর্তী লেকচারে। আমাদের এরকম আরেকটা অবহেলিত চ্যাপ্টার আছে, তার নাম অর্থনৈতিক রসায়ন, এবং অর্থনৈতিক রসায়ন দিয়ে আমরা আমাদের এই কেমিস্ট্রি মূল বৈশিষ্ট্যটাকে শেষ করবো। তাহলে সেই লেকচারে তোমাদের সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।